সকালে সূর্য আকাশে দাপটে ভঙ্গিতে বিরাজ করছিল, নিজের তেজের মহিমায় অতিষ্ঠ করে তুলছিল সবাইকে। হঠাৎ সূর্য মেঘের আড়ালে ঢেকে গেল, আর তখন থেকে মেঘ ডেকে উঠেছে। একটু পর পর মেঘের বিরাট গর্জনের সাথে বিদ্যুৎ সংযোগও ছুটেছে অনেক আগে, তাই বৃষ্টির আগে ঠান্ডা বাতাস নিজের ভেতর সরবরাহের জন্য নুসরাত একটু বাড়ির বাইরে এসেছে। দু হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে এদিক সেদিক চোখ বুলাচ্ছিল। তখনই মুখের সামনে বিরাট এক ছায়ার উৎপত্তি ঘটলো। এত বড় ছায়ার উৎপত্তি কোথা থেকে হলো দেখার জন্য নুসরাত চোখ সামনে ঘোরাতেই সাদা পাঞ্জাবি পরিহিত সুঠাম দেহের নাহিয়ানের সাথে চোখাচোখি হলো। নাহিয়ানের দিকে নুসরাত চোখ উল্টে তাকাতে নাহিয়ান নিজস্ব ভঙ্গিমায় ভরাট স্বরে বলে ওঠে, নাহিয়ান আবরার পূর্ব। নুসরাত নাহিয়ানকে পাশ কাটাতে কাটাতে বিরক্তির স্বরে বলে ওঠে, আপনি পূর্ব হন আর পশ্চিম হন, তাতে আমার কি, সাইডে হাঁটেন। নাহিয়ান মাথা নাড়ায় দুই পাশে। পুরুষালী আবারও সেই শক্ত ভরাট কণ্ঠে বলে ওঠে, নট পশ্চিম, অনলি পূর্ব। নুসরাত তেসরা কণ্ঠে বলে, ওই তো একই হলো, পশ্চিম পূর্ব। নাহিয়ানের সাথে আসা তোপ আর লেভিন সামনের মাথা উঁচু করে থাকা এক দালানের পেছনে দাঁড়িয়ে হিহি করে হেসে ওঠে। লেভিন মুখ বন্ধ করার ইশারা করে বলল, ভাই জানলে একদম হেহে বের হয়ে যাবে। তো নিজের মুখ বন্ধ করে নিল, অতঃপর আবারও নিজের দন্তপাটি বের করে বলে, ভাইয়ের নামের মায়েরই বাপ করে দিছে এই মাইয়া। লেভিন সূর্যে দিয়ে বলে উঠল, মাইয়া নয় ভাবি বল। আরেকবার মাইয়া বললে ভাইরে বলে তোকে উল্টা করে ঝুলায় রাখবো। নাহিয়ান নুসরাতের তেরা জবাবে ঠোঁট টিপল। সাদা পাঞ্জাবির ভাঁজ টেনে ঠিক করে জিজ্ঞেস করলো, ভালো আছেন? নুসরাত ভুরু জুগালো। ভুরু যুগল কুঁচকে নিল। অবিলম্বে বলে উঠল, আপনাকে কেন বলতে যাব? আমি আমি ভালো আছি না খারাপ আছি, আপনি কে ভাই? নাহিয়া দুহাত বুকে আড়াআড়ি বেঁধে নুসরাতের দিকে সরাসরি তাকায়। মোলায়েম কণ্ঠে বলার চেষ্টা করে, ভাই নয়, কিন্তু নিজের তথাকথিত সেই গম্ভীর আওয়াজে বেরিয়ে আসে, ভাই নয়, অনলি নাহিয়ান আবরার পূর্ব। হ্যাঁ হ্যাঁ জানি, নাহিয়ান আবরার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। নুসরাত ফরফর করে নাহিয়ানের নামে বিনাশ ঘটিয়ে মুখে জিপার টানে। তারপর এদিক সেদিক উকি ঝুঁকি মেরে কিছু একটা দেখতে থাকে। পালোয়ানের মতো লম্বা দেহের নাহিয়ানকে ভেদ করে নুসরাতের দৃষ্টি ও পাশে পৌঁছালো না, তাই বিরক্তিকর স্বরে বলে, আপনার বাড়ি নেই? মানুষের বাড়ির সামনে পালোয়ানের মতো এসে দাঁড়িয়ে রয়েছেন কেন ভাই? বিদায় হন, নিজের বাড়িতে হাওলা নিন। নাহিয়ান থতমত খেয়ে নিজের দিকে আঙ্গুল তুলে ইশারা করে জিজ্ঞেস করে, আমি? নুসরাত মুখ বাঁকায়, ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে, না ভাই, আপনার ওই চেলাগুলোকে বলছি। নাহিয়ান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় চেলা? নুসরাত হাত তুলে বিপরীত রাস্তার দিকে তাক করে দেখায় নাহিয়ানের চেলাদের। বিরক্তিতে মুখের অবস্থা করুণ করে বলে ওঠে, যেগুলোকে সাথে নিয়ে এসেছেন মানুষের বাড়ির পেছনে চোরের মতো লুকিয়ে থাকার আদেশ দিয়েছেন, ওইগুলোকে বলছি। লেভিনার তোপ নিজেদের দিকে হাতের ইশারা দেখে কাচুমাচু করে অন্য রাস্তা দিয়ে পালালো। বেঁচে থাকলে আবার লুকিয়ে ভাইয়ের অপমান দেখা যাবে, এখন পালানোই সে মনে হলো নিজেদের কাছে। আজ ভাই জান ভিক্ষা দিলেই হবে, বেঁচে থাকলে পরের কথা পরে ভাবা যাবে। তোপ আর লেভিনকে বাচ্চাদের মতো দৌড়ে পালাতে দেখে নাহিয়ান কপালে হাত দিয়ে টিপল, চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললো শব্দ করে। এর মধ্যে হাতে স্পর্শ মেলে পেল মেয়েলি হাতের, মেয়েলি লম্বা লম্বা আঙ্গুল দ্বারা। নুসরাত নাহিয়ানের বলিষ্ঠ হাতকে হালকা হাতে ধাক্কা দিতে দিতে বাড়ির সামনের গেট থেকে সরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, নাহিয়ান আবরা পূর্ব, অ্যাম আই রাইট? নাহিয়ান কিছু বলতে নিবে নুসরাত ঠোঁটে তর্জনী আঙ্গুল চেপে চুপ দেখালো, ঠোঁটে মেয়েকে হাসি ঝুলিয়ে বলে উঠলো, তো পূর্ব, আপনি সোজা পূর্ব দিকে চলে যান। সামনের রাস্তার দিকে হাত দিয়ে দেখালো নুসরাত নাহিয়ানকে চলে যাওয়ার জন্য। নাহিয়ান কথা বাড়ালো না, নিজের ট্রু ব্লক করে কাটা চুল চোখের সামনে থেকে হাত দিয়ে সরিয়ে দিয়ে বলে ওঠে, আবারও দেখা হওয়ার অপেক্ষায় রইলাম। নুসরাত ভ্রূক্ষেপহীন কণ্ঠে জিজ্ঞেস করলো, আবারও দেখা হবে তার নিশ্চয়তা কোথায়? নাহিয়ান ঠোঁট বাঁকিয়ে হাসলো, উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। ক্লিন শেভ করা থুতনিতে হাত বোলাতে বোলাতে চওড়া কাঁধ ঘুরিয়ে পেছনে অবাক নুসরাতকে ফেলে শক্ত ভঙ্গিমায় হেঁটে চলে যায় সামনের দিকে। প্রত্যেক বুধবারে নাসির মঞ্জিলের লাইব্রেরি রুমে গোপন বৈঠক বসে। বড় কাঠের তৈরি চেয়ারখানায় সামনে বসে থাকেন নাসির সাহেব। তাদের মাঝে ব্যবধান হিসেবে থাকে একটা কাচের রিডিং টেবিল।
টেবিলের ডান পাশে ইসরাত ও বা পাশে নুসরাত। এ সময় বাপ মেয়েদের কেউ বিরক্ত করলে তাকে পেতে হয় কঠিন শাস্তি। তাই তো দোতলার দিকে একটা কাকপক্ষী গিয়ে পা ফেলে না। নিরিবিলি পরিবেশে বসে বাপ মেয়ে মিলে নিজেদের উল্টাপাল্টা আলোচনার সমাপ্তি দেয়। পরে নাজমিন বেগমকে বলে এটা নাকি তাদের নিজস্ব গোপন বৈঠক। আজও সেই বৈঠক বসেছে। গত আধা ঘন্টা যাবৎ চলছে এই আলোচনা। তবুও শেষ হয়নি গোপন বৈঠক। এখনো চলছে আর চলতেই আছে। সময় গড়ায় তবুও গোপন বৈঠকে শেষ হয় না। ড্রয়িং রুমে বসা নাজমিন বেগম দোতলার বন্ধ দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। নাজমিন বেগমের পাশে বসে থাকা মম চুপচাপ তখন থেকে লক্ষ্য করেছে এসব। হঠাৎ তার আগ্রহী কণ্ঠ ভেসে আসে নাজমিন বেগমের কানে। সে জিজ্ঞেস করেছে, মামুনি, কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা হয় প্রত্যেক বুধবারে? প্রত্যেক আলোচনা তো আধা ঘন্টার ভেতরে শেষ হয়ে যায়, আজ কেন এত সময় লাগছে? নাজমিন বেগম মোমর চুলে বেনি করে দিতে দিতে বললেন, যা গিয়ে নিজে কান লাগিয়ে শুনে আয়, কি এমন বিশেষ গোপন আলোচনা হচ্ছে। নাজমিন বেগমের খ্যাপা কণ্ঠে মোমো ঠোঁট চেপে বন্ধ করে নেয়। কিছুক্ষণ বসে থাকে, আবারও সঠিক সময়ে প্রশ্নটা করার অপেক্ষায়। নাজমিন বেগমের কথা শুনে বোঝা যাচ্ছে মেজাজ খিচে আছে ভয়ঙ্কর রকম ভাবে। যার পুরো কৃতিত্ব যায় নুসরাত আর নাসির সাহেবের উপর। কিংকত কাল কাটার পর মম আবারও মিনতির স্বরে জানতে চেয়ে জিজ্ঞেস কর, বলো না মামুনি, কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা হয়? নাজমিন বেগম তিক্ত বিরিক্ত কণ্ঠে বলেন, আর বলিস না, দুনিয়া সব আজগুবি কথা বাপ মেয়ে মিলে জোড়া লাগায় ওখানে বসে। গরু আকাশে ওড়ানোর মতো গোপন বৈঠক হয় মানে? মমতা বুঝতে না পেরে কপালে সামান্য ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো। নাজমিন বেগম পাংশুটে বর্ণের মুখ বানিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলেন, নামে গোপন বৈঠক, কাজে কিছুই নেই। শুনবি? শুনলে আয়, কান খাড়া করলেই গোপন বৈঠকের নমুনা দেখবি। মোমন নাজিম বেগম ধীরে ধীরে পা ফেলে দোতলায় উঠলেন। লাইব্রেরি রুমের সামনে লাগানো কাঠের দরজার বাহিরে দাঁড়িয়ে কান খাড়া করতে কানে ভাসে আসলো নুসরাত আর নাসির সাহেবের তর্ক বিতর্ক, যা কান দরজা না লাগিয়েই বাইরে দাঁড়িয়ে থেকে শোনা যাচ্ছে। মোমো এতক্ষণে নাজমিন বেগমের কথার মানে বুঝলো। ফিসফিস করে বলে, মামুনি, সবকিছু স্পষ্ট শোনা যায় বাহির থেকে, তাহলে এ আবার কিসের গোপন বৈঠক? মমর কথায় নাজমিন বেগম হাসলেন, অতিষ্ঠ কণ্ঠে বললেন, এই হলো এদের মতো তার ছেঁড়াদের গোপন বৈঠক। নাজমিন বেগম আবারও কষ্টে ভরা কাতর কণ্ঠে আওড়ালেন, আমি বলেই সংসার করছি এই পাগলদের। অন্য কেউ হলে মুখের উপর ঝাঁটাপেটা করে বিদেয় হতো এতদিনে। নাজমিন বেগমের দুঃখে ভরা কণ্ঠ শুনে মোমো সান্ত্বনা হাত বাড়িয়ে দেয়। মৃদু কণ্ঠে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, সব ঠিক হয়ে যাবে। নাসির মঞ্জিলে যে গোপন বৈঠক হয় তার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। আজ সে সময়সীমার ঊর্ধ্বে চলে গেলেও গোপন বৈঠক চলমান। নাসির সাহেব নিজের চোখের ছোট লেন্সে চশমা খুলে রাখেন টেবিলের উপর। দুই হাত কাচের টেবিলে রাখতে রাখতে জিজ্ঞেস করলেন নুসরাতকে, জাইনের হঠাৎ বিয়ের প্রস্তাব দেওয়ার মানে কি? উদ্দেশ্য কি হতে পারে তুমি বুঝতে পারছো আব্বা? নুসরাত দুই পাশে মাথা নাড়ালো, সে জানে না বলে। ইসরাতের দিকে চোখ ফেরাতে দেখলো ইসরাত ঝিমুচ্ছে। তার কোনো মাথা ব্যথা নেই এসবে। মাথা ব্যথা থাকবে কি করে? কোনো কথা বলতে গেলেই তার গুণধর বাপ বোন মিলে তার মুখে কুলো পেটে বসে থাকতে বলে। সে নাকি বুঝবে না হেলাল সাহেব আর জাইনের রাজনীতি। ইসরাতের ঝিমুনোর মধ্যে নাসির সাহেব আবারও গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, হতে পারে এটা তাদের কোনো চক্র, ইসরাতকে, আমাকে আর তোমাকে দাবিয়ে রাখার জন্য। নুসরাত সায় জানালো নাসির সাহেবের কথায়, এটা কোনো চক্রান্ত হতে পারে তাদের ফাঁসানোর জন্য। ইসরাত ঝিমিয়ে ঝিমিয়ে কিছু বলতে নেবে নাসির সাহেব বললেন, উহু, তুমি ছোট মানুষ, কথা বলো না, চুপ করে বসে থাকো। ইসরাত আবারও চুপসে গেল। চুপসানো মুখ নিয়ে গাল ফুলিয়ে বসে রইল ভেতরে ভেতরে। নুসরাত এক পা তুলে চেয়ারে বসলো, থুতনি হাঁটুতে ঠেকিয়ে বলল, সহমত আব্বা। আপনার বড় ভাইয়ের প্ল্যানের কোনো অংশ হতে পারে ইসরাত, আমাকে আর আপনাকে ফাঁসানোর। জাইনকে হয়তো উনি ইসরাতের পেছনে লেলিয়ে দিয়েছেন। ইসরাত এবার নাসির সাহেবের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ছটপট বলে উঠল, জাইন কি কুকুর যে ওনাকে লেলিয়ে দেবেন? নুসরাত আর নাসির সাহেব উপর নিচ মাথা নাড়লেন, তারপর বাপ মেয়ের টনক নড়ল ইসরাতের চোখ রাঙানো দেখে। নিজেদের ভুল শুধরে নিয়ে আবারও দুপাশে মাথা নাড়লেন, না ভঙ্গিতে। নুসরাত বিশেষজ্ঞের ন্যায় থুতনিতে এক হাত রেখে অন্য হাত নাড়িয়ে ভাষণের মতো করে বলল, ইসরাত, তুই অবুঝ, তুই আসলেই বুঝতে পারছিস না। আব্বার বড় ভাই আমাদের নিচের দিকে
দাবানোর জন্য জাইন শালা, আই মিন দুলাভাইকে তোর পেছনে লাগিয়ে দিয়েছে। তুই আসলে তাদের চক্রান্ত বুঝতে পারছিস না। এটা হতে পারে খুবই বড়সড় জান নেওয়া চক্রান্ত। নাসির সাহেব নুসরাতের কথায় সহমত পোষণ করলেন। নুসরাত একটু শ্বাস ফেলে নিয়ে আবার বলল, তুই আমাদের বড় মানুষের মধ্যে কথা বলিস না, শুধু বসে বসে শোন আর বোঝার চেষ্টা কর আমরা তোকে কি বোঝানোর চেষ্টা করছি এবং কি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি। নাসির সাহেব নুসরাতের কথা অবিলম্বে সহমত পোষণ করে বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি বাচ্চা রয়েছে তাই চুপ করে বসে থাকো বাচ্চাদের ন্যায় আম্মা। ইসরাত মাছের মতো দু ঠোঁট ফাঁক করে নিল। তার বাপ কি ভুলে গেল সে বড় মেয়ে, তার বিয়ের কথা বলেছে আর তাকে কথা বলতে নিষেধাজ্ঞা জারি করেছে এই দুইজন মিলে? এ কেমন বিচার? ইসরাতের অতর্কিত চিন্তার মধ্যে ব্যাঘাত ঘটিয়েছে। নাসির সাহেব বলিয়ে উঠলেন, হয়তোবা বড় ভাই জাইন আর ইসরাতের বিয়ের পর ইসরাত আর জাইনের ডিভোর্সের ভয় দেখাতে পারেন আমাদের, আমার সম্পত্তিও হস্তক্ষেপ করতে পারেন। নুসরাত বলে ওঠে, আব্বা তুমি একদম ঠিক জায়গায় ঢিল মেরেছ। আমিও এরকম কিছু ভাবছিলাম। আমাদের বদনাম করার চেষ্টা করতে পারেন, আবার আমাদের সম্পত্তিও ছিনিয়ে নিতে চাইবেন। তার কি কোনো নিশ্চয়তা আছে? একদম নেই। উনি যেরকম মানুষ, সম্পত্তি ছিনিয়ে নিতেই পারেন। বাপ মেয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। ইশরাত অতিষ্ঠ হয়ে কিছু বলতে নিবে, নার্সিস সাহেব আর নুসরাত একসাথে বলে উঠল, চুপ, একদম চুপ। নুসরাত ঠোঁটে আঙ্গুল চেপে দেখালো ইসরাতকে চুপ থাকতে। ইসরাত তবুও কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করতেই নুসরাত বলে ওঠে, এখানে তোমার জীবন মরণের প্রশ্ন, তাই চুপ থাকো, আমি আর আব্বাই বুঝে নেব। নাসির সাহেব মাথা ঝাঁকিয়ে বাচ্চাদের ন্যায় বলে উঠলেন, একদম ঠিক। ইসরাতকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে অনেক সময় আলোচনা হলো জাইনের কথা নিয়ে। দীর্ঘ 2 ঘন্টার আলোচনার শেষে এই সিদ্ধান্তে পৌঁছালেন নাসির সাহেব আর নুসরাত, জাইন কোনো চক্রান্ত করেছে আর চক্রান্তে কোনোভাবে জাইনকে বিজয়ী হতে দেওয়া যাবে না। তাই তারা ও এই বিষয়ে একটা দ্রুত পদক্ষেপ নেবে। পদক্ষেপ কি নেবে সেটা ভাবতে লাগলেন। আর তা ভাবতে ভাবতে তাদের মাথা হ্যাং হয়ে গেল। ইসরাত স্থির দৃষ্টিতে তাকিয়ে বাপ আর বোনকে লক্ষ্য করছে তখন থেকে। মুখে কুলু পেটে বসে আছে চুপচাপ। 2 ঘন্টা যাবত এক জায়গায় স্থির বসে থাকতে থাকতে ইসরাতের কোমর অসাড় হয়ে গেছে। ঠোঁটে বিতৃষ্ণায় হাসি ঝুলিয়ে নিয়ে এক মুহূর্ত বিলম্ব না করে উঠে দাঁড়ালো এবং শান্ত গলায় বলল, আপনাদের আলোচনা শেষ হলে আমি কি যেতে পারি? শেষ পর্যন্ত কি সিদ্ধান্তে পৌঁছালেন তা সম্পর্কে আমাকে জানাইয়েন। ইশরাত চেয়ার ঠেলে বের হওয়ার আগেই নুসরাত ধমকে ইশরাতকে নিজ জায়গায় বসিয়ে দিল। কটমট কণ্ঠে আদেশ দিয়ে বলল, চুপচাপ বস। এখনো আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি আর তুই কিনা ড্যাং ড্যাং করে নিচে চলে যাচ্ছিস। আর এক পা এখান থেকে নড়লে আব্বা আর আমি তোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা নেব। ইশরাত অদৃষ্ট ভঙ্গিতে নিজের জায়গায় আবার ধূপ করে বসে যায়। নুসরাত নড়ে চড়ে বসে এবার আসল কথায় আসে। গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। ঠোঁটের কোণে মিষ্টিতা এনে বলে ওঠা, আব্বা আপনি চাইলে জাইন শালার সাথে ইসরাতের বিয়ে দিতে পারেন। জাইন ভাই এমনিতে ভালো আছেন, ওনার কাছ থেকে কোনো খারাপ ভাইব আমি পাইনি। আর ওনার অনেকগুলো কার্ডও আছে। নুসরাতকে ভিন্ন সুরে কথা বলতে দেখে নার্সির সাহেবের ইরশাদ তড়াক করে তার দিকে তাকায়। তারা একটু হোঁচট বই কিছু নয়। নুসরাত বোকা হাসে দুজনকে এমন অস্বাভাবিক ভাবে তাকে চোখ দিয়ে ঘুরে ঘুরে দেখা দেখে। নাসির সাহেব নুসরাতের এমন সুর পাল্টানো দেখে চট করে বুঝে ফেললেন কি হয়েছে। অক্ষি কঠোর ছোট ছোট করে নুসরাতের উদ্দেশ্যে কঠোর কণ্ঠে জিজ্ঞেস করলেন, সুর পাল্টানোর মানে কি? ইসরাতও আগ্রহ নিয়ে হা করে চেয়ে আছে। সেও জানতে চায় নুসরাতের এই পরিবর্তন কেন। দুজনের সরু দৃষ্টির তোপে পড়ে নুসরাত থতমত খেয়ে বলে ওঠে, এভাবে তাকানোর মানে কি? আমি চুরি করে চোর ধরা পড়িনি যে দুজন এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছ আমাকে। নার্সির সাহেব চোয়াল শক্ত করে নিলেন, তীক্ষ্ণ কণ্ঠে নিরর্থক মতিভ অভিমত পোষণ করে বললেন, ঝেড়ে কাশো নুসরাত, কত টাকা পেয়েছো? নুসরাত ইতস্তত মুখভঙ্গি করে ক্ষীণ হেসে নাসির সাহেবকে ঘষা মাজা করতে যাবে। নাসির সাহেব কাঠখোট্টা কণ্ঠে বললেন, একদম অবুঝ সাজার চেষ্টা করো না। স্পষ্ট তোমার মুখে ভাসছে তুমি ঘুষ খেয়েছো। নুসরাত দাঁত বের করে হাসে। নাসির সাহেবের কথার উত্তর দেয়, আব্বা আমি ঘুষ খাই না, আপনি জানেন। জাইন ভাই আমাকে ভালোবেসে কিছু দিয়েছেন। নাসির সাহেব এক মুহূর্ত বিলম্ব না করে নুসরাতের কথার বিপরীতে ঠাট্টা করে জিজ্ঞেস করলেন, কত টাকা দিয়েছেন তোমার জাইন ভাই তোমাকে? নুসরাত চোখ মুখ ঝাপটে প্রশস্ত হেসে বলে ওঠে, বেশি নয় তো, 5,000 টাকা। আমি আবার কেউ ইচ্ছে করে
টাকা দিলে না করতে পারি না। জাহিন ভাইয়ের কাছ থেকে আমি টাকা নিতে চাইছিলাম না, কিন্তু ভাই খারাপ মনে করতে পারে তাই আর কি নিয়েছি। ইসরাত আর নাসির সাহেব নুসরাতকে কিছুক্ষণ কর্মর চোখে অবলোকন করলেন। নুসরাত আবারও বোঝানোর স্বরে বলল, আব্বা, আমি বলি, জাহিন ভাইয়ের সাথে ইসরাতের রেজিস্ট্রি করলে আমাদের শুধু বেনিফিট আর বেনিফিট। জাহিন ভাইয়ের কাছ থেকে আমরা বিনামূল্যে সেবা পাবো। ইসরাতের সাথে বিয়ে হয়ে গেলে আমাকে আরো কিছু টাকা দিবেন জাহিন ভাই, এ ওয়াদা করেছেন। নাসির সাহেব শুধালেন, তাহলে এগুলো কি? নুসরাত অবিলম্বে উত্তর দিল, এগুলো অ্যাডভান্স দিয়েছেন, কাজ শেষে বাকিগুলো। নুসরাতের কথায় ইসরাত আর নাসির সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। নুসরাত মৃদু স্বরে আওড়ায়, আপনারা চাইলে একটা শর্তনামা তৈরি করতে পারেন, তাহলে আর আপনার বড় ভাই ইসরাত আর জাইন ভাইয়ের ডিভোর্স দেওয়াতে পারবে না। আর আমার যতটুকু মনে হয়েছে, জাইন ভাই কোনো অবস্থায় ইসরাতকে ডিভোর্স দিবে না। আব্বা, ভেবে দেখতে পারেন, প্রচুর বড়লোক ওই বেটা জাইন ভাই। গোপন বৈঠক আরো কিছুক্ষণ চললো। ততক্ষণে সৈয়দ বাড়িতে এসে হাজির হয়েছে ইরহাম আর আহান। মম আর নাজমিন বেগমের মতো তারাও এসে কান পাতলো দরজার কাছে গোপন বৈঠকের অতি গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আশায়। রুম গুছিয়ে রাখছে ইশরাত। নুসরাত বিছানায় বসে বসে লিচু খাচ্ছে। মম একপাশে বই পড়ছে। নুসরাতের আরাম করে খাওয়ার ভেতর ব্যাঘাত ঘটিয়ে ইশরাত জিজ্ঞেস করলো, সেদিন তোর গালে ওরকম রক্তের দাগ পড়েছিল কেন? নুসরাত লিচু খাওয়া থামিয়ে নিষ্প্রভ চোখ তুলে ইসরাতের দিকে তাকায়। আর তখনই চোখাচোখি হয় ইসরাতের সাথে। কথার কোনো উত্তর না দিয়ে নুসরাত লিচু খেতে ব্যস্ত হবে। ইসরাত বলে ওঠে, নুসরাত, বলবি তুই? নুসরাত দ্বিধাহীন কণ্ঠে বলে ওঠে, আরশ থাপ্পড় মেরেছিল। ইসরাত আটকে উঠল। মম এতক্ষণ বই পড়লেও ইসরাত আর নুসরাতের কথায় নিজের মনোযোগ সেদিক থেকে সরিয়ে নিয়ে আসে। মনোযোগী হয় নুসরাত আর ইসরাতের কথায়। ইসরাত নুসরাতের দিকে এগিয়ে আসতে আসতে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, বিরক্ত করেছিস তুই ভাইয়াকে যে এভাবে অমানুষের মতো মারলো তোকে? নুসরাত ভুরুক্ষেপহীন কণ্ঠে বলে ওঠে, আমি কেন ওনাকে বিরক্ত করতে যাব? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই? থাপ্পড়ের কথা মনে করে নুসরাত ভেঙচি কাটলো আরুষকে। ইসরাত তীক্ষ্ণ চোখে এক পলক নুসরাতের দিকে চেয়ে নিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, তুই আবার প্রতিশোধ নেওয়ার চিন্তা করছিস? উল্টাপাল্টা কিছু চিন্তা করলে মাথা থেকে ঝেড়ে ফেল। ইশরাতের কথা নুসরাত হেসে উড়িয়ে দেয়। আলগোছে কথার উত্তর না দিয়ে কাটিয়ে দেয়। ইশরাত নুসরাতের দিকে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে থাকলে নুসরাত কথা বলে না। সে অন্য কথা বলতে শুরু করে, শুনলাম আমি ব্রাহ্মণবাড়িয়া থাকতে নাকি সুফি খাতুন তোর জন্য নিজাম বুড়োর সম্বন্ধ নিয়ে আসছিল। নুসরাতের কথায় মম সায় দেয়। কাউচে বই ওই রকম ফেলে রেখে দৌড়ে নেমে এসে নুসরাতের পাশ ঘেঁষে বসে পড়ে ইশরাতের কথা শোনার জন্য। ইশরাতের দিকে প্রশ্নাতীত চোখে চাইলে ইশরাত হাসতে হাসতে ঢলে পড়ল বিছানায়। সেদিনকার কথা মনে করে নিজের হাসি সেরকম বহাল রেখে বলে ওঠে, আর বলিস না, নুজাম দাদু নাকি এক তাগড়া সুঠাম দেহি যুবক। দাদি এসব বলে নিয়ে গেলেন পাত্র দেখাতে আব্বুকে। আব্বু যখন দেখলেন পাত্র হিসেবে নিজাম দাদুকে দাদি আমার জন্য পছন্দ করেছেন, তখন এমন রেগেমেগে আগুন হলেন, পারতেন যদি তাহলে দাদিকে রিভলভার দিয়ে শুট করতেন। রিভলভারের কথা শুনতে নুসরাত থুতনিতে হাত চেপে ধরে হাসলো। কুটিল হাসিতে বেঁকে গেল ওর ঠোঁটের একপাশ। বিড়বিড় করে আওড়ালো, রিভলভার! নুসরাতের এমন হাসি দেখে মম ইসরাতকে ধাক্কা দিয়ে কাঁধ দিয়ে ধাক্কা দিল। ইশারায় দেখালো নুসরাতের ঠোঁট টিপে শয়তানের মতো হাসিটা। দুজন দুজনের দিকে তাকিয়ে ভুরু পাকালো। দুজনের একজন বুঝতে পারলো না হঠাৎ এমন হাসিটার মানে কি। ইসরাত কিছু বলতে দিলে নুসরাত বাধা দেয়। হাত তুলে ইসরাতের নিকট থেকে পরবর্তী কথা শোনার জন্য শুধায়, তারপর কি হলো? ইসরাত বলে ওঠে, তারপর আর কি, দাদিকে ভালো করে বকে দিয়েছেন। মনে হয় না এ জীবনে আর কোনো সম্বন্ধ নিয়ে এমুখ হবে। নুসরাত ইসরাতের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, সুফি খাতুনের হাব ভাব ভালো নয় রে ইসরাত। আমার কেন জানি মনে হয় নিজাম বুড়োর দিকে খারাপ নজর দিয়েছেন এই মহিলা। মমন নুসরাতের কথায় একমত পোষণ করে। মমন নিচু গলার আওয়াজ ভেসে এলো, নানি নিজাম নানার কথা শুনলে কিরকম করে ওঠেন, লজ্জা পান মনে হয়। মমর কথা শেষ হতে ইসরাত চিৎকার করে ওঠে। তারপর আবার মুখ চেপে ধরে নিজের কণ্ঠিত হয়ে আসা কণ্ঠে হতচকিত গলায় মিইয়ে গিয়ে বলে, আহান বলেছিল নিজাম দাদুর সাথে দাদির একটা সেট আপ করিয়ে দেওয়ার কথা। তখন দাদির মুখে কি লাজ রঙা হয়ে উঠছিল, তুই দেখলে জাস্ট স্পেসলেস হয়ে যেতে। লজ্জায় এক প্রকার কাচুমাচু হয়ে গিয়েছিল। নুসরাত এক পেশে ভুরু বাঁকিয়ে বলে ওঠে, বুড়ির হাবভাব ভালো না। নিজাম বুড়োর দিকে কুনজর দিয়েছে মনে হয়। তাহলে তো একটু বাজিয়ে দেখা যায় সুফি খাতুনকে, কি বলিস তোরা?
ঠোঁটে হাসি ঝুলিয়ে তিন মাথা এক জায়গায় হতে নিবে তা আগে আরো দু মাথা ঠেলে সেখানে ঢুকে গেল। মিচকে হাসি দিয়ে ইরহাম নুসরাতের কাজ ঘেঁষে বসলো আর আহান মোমোর কাজ ঘেঁষে বসলো। পাঁচ মাথা একত্রিত হতেই সবাই হেসে উঠলো। আহান সবার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, আমার কাছে একটা গ্রেট নিউজ আছে। পাঁচ মাথা একত্রিত থাকলো, তাদের গোলাকার হয়ে বসে থাকা বন্ধন ভাঙন ধরলো না। আহানের দিকে প্রশ্নাত্মক চোখে তাকাতে আহান বলল, নানি নিজাম দাদুর গাছ থেকে ফুল ছিঁড়ে এনে নিজের কানের পিঠে গুজেছিলেন, আর তা দেখে নিজাম দাদু পুরো আগুন হয়ে উঠেছিলেন। যখন জিজ্ঞেস করলেন ফুলগুলো কোথায় পেয়েছেন, নানু নতুন বইয়ের মতো মুখে হাত দিয়ে লজ্জা পেয়ে হেসে উঠলেন। মৃদু কণ্ঠে নিজাম দাদুকে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে আমার? আহানের নাটকীয় ভঙ্গিমায় বলা কথায় সবাই হেসে উঠল। আহান ধীরে ধীরে সব খুলে বলতেই সবাই সবার দিকে চেয়ে ফিস ফিস করে একসাথে বলে ওঠে, সামথিং ইজ ফিশি। সুফি খাতুন মিটিং হ্যাভ ফলিং ইন লাভ উইথ নিজাম শিকদার। কথা শেষ করে সবাই ঠোঁট কামড়ে কুটিল হাসলো। তারপর সবাই মিলে পুরো রূপ কাঁপিয়ে হেসে উঠল। বাইরে মৃদু বাতাস বইছে, সেই বাতাসে ভেজা মাটির গন্ধ, প্রথম ফোঁটা কদম ফুলের সুবাস ভেসে আসছে। দুপুর 12টা। এই সময় শহরের কোলাহল ঢাকা পড়ে নিস্তব্ধতায়। এই বৃষ্টিময় দুপুরটা কেমন যেন কোলাহলহীন, নিস্তব্ধ, বিষণ্ণ। নাসির মঞ্জিলের সামনা দিয়ে হঠাৎ হঠাৎ চলে যাচ্ছে ক্রিং ক্রিং শব্দ তুলে রিক্সা। নাসির মঞ্জিলের গেটের দুপাশে ফলের বাগান করা, ঠিক পাশে সৈয়দ বাড়ি, আর সৈয়দ বাড়ির সামনে নিজাম শিকদারের বাড়ি। নাসির মঞ্জিল থেকে সৈয়দ বাড়ির দূরত্ব 2 মিনিটের। নাসির মঞ্জিলের সামনে খোলা জায়গায় কয়েকটা চেয়ার রাখা আছে। হয়তোবা আজ সকালে এখানে বসেই নাসির সাহেব চা খেয়েছিলেন। নুসরাত পকেটে কালো রঙের কিছু একটা গুজে নেয়, হাঁটু সমান শার্টের হাতা গুটিয়ে নেয়। নিজের থেকে বড় সাইজের জিনিসগুলো পরতে সে একটু বেশি কমফোর্ট ফিল করে। তার সবচেয়ে বেশি পছন্দ হলো ইরহামের পরিহিত কাপড়গুলো। ওইগুলো টেনে এনে পরতে সে ভীষণ ভালোবাসে। পায়ে একজোড়া বড় সাইজের স্লিপার। এই জুতা জোড়াও ইরহামের। নুসরাতের চোখে চশমা এঁটে আছে, মুখে গাম্ভীর্যত্ব, কিন্তু ঠোঁটের কোণে বিরাজ করছে ক্রূর হাসি। ক্রূর হাসির কারণ উদ্ঘাটনটা করা মুশকিল। নুসরাত হাত পা ছড়িয়ে গিয়ে বসে পড়ল চেয়ারে, চোখ স্থির করে রাখা সৈয়দ বাড়ির দিকে। কিংকুয়াতকাল কাটার পর মেরে শব্দে পুরোনো আমলের জং ধরা গেট খুলে গেল সৈয়দ বাড়ির। মাথা নিচু করে বের হয়ে আসলো আরশ। পায়ে নাইকের লাগো বিশিষ্ট স্লিপার, হাঁটু সমান 3/4 প্যান্ট, উপরে হুডি পরিহিত। হুডির ক্যাপ মাথায় টানা, সব সময়ের ন্যায়। নুসরাত আরশকে দেখতেই ভেতরে ভেতরে হাসলো। আরশ নুসরাতকে আরাম করে বসে থাকতে দেখে বড় বড় পা ফেলে এগিয়ে আসলো নুসরাতের দিকে। নুসরাত নড়ল না, চুপচাপ বসে দেখলো। আরশের উজ্জ্বল শ্যামবর্ণের মুখখানা শক্ত করে এগিয়ে আসা তার দিকে। অধীর আগ্রহ নিয়ে নিষ্পহ দৃষ্টি স্থির রাখলো আরশের দিকে। ঠোঁটে মারাত্মক কুটিল হাসি লেগে আছে। আরশ নুসরাতের পাশে এসে ধুপ করে বসে পড়ল, কথাবার্তাহীন। সূক্ষ্ম চোখ বুলালো ওভাল আকৃতির মেয়েলি শ্যাম মুখে। ডান হাতের বুড়ি আঙ্গুল ও তর্জনী আঙ্গুল দ্বারা নুসরাতের গাল চেপে ধরে বাঁ পাশে ডান পাশে ঘোরালো। নাকের কাছে নোজ রিংটা ভালো করে লক্ষ্য করলো। তারপর পুরো মুখও আবারও নিজের কাঠখোট্টা হাত বুলালো। নুসরাত আরশের হাত সরিয়ে দেয় অনীহা নিয়ে নিজের মুখের উপর থেকে। আরুষের দিকে সরাসরি তাকিয়ে চোখে চোখ রেখে নুসরাত বলে ওঠে, আপনার হাতের 13টা থাপ্পড় খেয়ে স্কিনের গুলো একদম ফিকে হয়ে গিয়েছে, বুঝেছেন? মুখে ব্যথা 2 দিন ভরা ছিল। আমি একদম মুখ নড়াতে পারিনি ঠিক মতো। চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে গভীরভাবে। তাই ভাবছি আবারও আগের মতো স্কিনের গ্লোনেস কিভাবে বাড়ানো যায়। নুসরাতের কথায় আরশ উত্তর দিল না, গম্ভীর মুখ বানিয়ে চুপচাপ নুসরাতের কথা শ্রবণ করলো। নুসরাত নিজের দিকে চোখ রেখে কুটিল হেসে নিল। তারপর এক মুহূর্ত বিলম্ব না করে ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, আপনি কি জানেন স্বামীর বুকের বাঁ পাশের রক্ত দিয়েই ফেস মাস্ক তৈরি করে ফেসে ইউজ করলে স্কিনের গ্লো বৃদ্ধি পায়। তাই আমি ভাবলাম আপনার রক্ত দিয়ে ফেস মাস্ক তৈরি করে ফেসে ইউজ করব। নুসরাতের কথায় আরশ চোখ ছোট ছোট করে নেয়, নড়ে চড়ে বসে নুসরাতের সামনে। নুসরাত পকেট থেকে নাসির সাহেবের লাইসেন্স প্রাপ্ত রিভলভার বের করে ঠোঁট বাঁকিয়ে হাসলো। আরশও হাসলো নুসরাতের সাথে তাল মিলিয়ে। গম্ভীর মুখখানায় ভয় বা দুশ্চিন্তার কোনো ছাপ নেই। পুরুষালি লম্বা লম্বা পাপড়ি দিয়ে ঘেরা চোখগুলো নুসরাতের মেয়েলি চোখের মধ্যে স্থাপন করলো।
বলিষ্ঠ হাত দ্বারা নুসরাতের চেয়ার একটানে নিজের সামনে এনে নিয়ে আসলো। চোখে চোখ রেখে নির্বিকার ভঙ্গিমায় বলে উঠল, শুট। নুসরাত বাকশূন্য, মুখে চুপচাপ বসে রয়। আরস পুরুষালী পুরোঠোঁট নাড়িয়ে আবারও আদেশ দিয়ে বলে, শুট মিসেস আরস। আরুষের কথা শেষ হতে নুসরাত রিভলভার চেপে ধরে আরুষের বুকের বাঁ পাশে, ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখে আরুষের চোখে চোখ রেখে নির্বিকার চুত্রে চেয়ে থাকে। আরুষের চোখ তখনও স্থির নুসরাতের দিকে, তার প্রখর দৃষ্টি সূক্ষ্ম ও ধারালো, ঠোঁটের বাঁক বেয়ে বেরিয়ে এলো অনায়াসে, আইস অন মি নুসরাত নাসির অ্যান্ড পুল দ্য ট্রিগার। আরুষের কথা শেষ হতে নুসরাত ট্রিগারে চাপ দিল। শব্দ উচ্চ শব্দে বের হয়ে আসলো গুলি, সেই গুলি আলসের পা পাঁজরের হাড় ভেদ করতেই ঝরঝর করে রক্ত বের হয়ে আসলো বুকের চামড়ার উপর দিয়ে। আরুষ ভুরু দিয়ে ইশারা করে রক্তের দিকে, তারপর নিজের ভরাট স্বরে বলে, নিন আবার রক্ত, আর একটু কষ্ট করে হসপিটালে ভর্তি করিয়ে দিয়েন। এসে দেখবো আমার রক্ত দিয়ে ফেস মাস্ক তৈরি করে ফেসে ইউজ করার পর আপনার ফেসে কতটুকু গুলো এসেছে। নুসরাত হেসে উঠল, আরুষও হেসে উঠল। দূরে দাঁড়িয়ে থাকা দালানের বারান্দায় দাঁড়ানো নিজাম শিকদার স্তব্ধ। এরা হাসে কেন? পাগল নাকি? গুলি খেয়ে আবার হাসে কে? এই ছেলের ব্যথা করছে না নাকি? নিজাম শিকদার হা করে তাকিয়ে থাকেন। তখনও তারা স্বামী স্ত্রী হাসছে একজন আরেকজনের সাথে তাল মিলিয়ে। আরুষ প্রখর গরম নিঃশ্বাস ফেলে, যে শ্বাসের তোপে পরে সামনে বসে থাকা নুসরাত। নুসরাত চেয়ার ধরে টেনে আরেকটু সামনে নিয়ে আসে আরশ। ধূপ করে নিজের মাথা ফেলে নুসরাতের কাঁধে। শ্বাস ফেলে নাক টেনে মেয়েলি শরীরের ঘান নাকে নেয়, নিজের থুতনি ঠেকায় নুসরাতের কাঁধে। ঘন ঘন শ্বাস ফেলে অন্তর্ভেদে চাহনি নিক্ষেপ করে ফিসফিস করে নুসরাতের কানের কাছে আওড়ায়, तेरी नजर ने ये क्या कर डाला, मुझसे ही मुझको जुदा कर डाला, मैं रहता हूँ तेरे पास, अब मुझको तेरे एहसास, दिल दिल कहता है कसम से थोड़ा थोड़ा प्यार है तुमसे, कि थोड़ा इकरार है तुमसे। আরুষ নুসরাতের গায়ে ঢলে পড়তে পড়তে মৃদু কণ্ঠে আওড়ালো, ধান্দাবাজ মহিলা, আগে আমায় ডাক্তারের কাছে নিয়ে যায়। মরে গেলে জ্বালানোর জন্য আমার মতো কাউকে কোথাও খুঁজে পাবি না, গাধি কোথাকার। আগে রক্ত স্ট্রোক করতে বসে গেছে। দক্ষিণে হাওয়া বইছে পরিবেশে, দুপুরে মিয়ে যাওয়া আলোক ছোট গড়িয়ে পড়ছে নাসির মঞ্জিলের সাথে। কিছুটা আলো ইসরাতের বারান্দা হয়ে রুমে প্রবেশ করছে। মৃদুমন্দ বাতাসের তোড়ে দুলছে সাদা পর্দা। বারান্দায় কাচের দরজাখানা ঠাঁ করে রাখা, কালো দরজার খাঁজকাটা টাইলসে আলোক ছোটা পড়ার চিকচিক করছে। রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ইরহাম। পায়ের গতি অস্বাভাবিক, কিছু বলতে নিবে তার আগেই নাকে এসে লাগলো আষ্টে কিছুর গন্ধ। হাত দ্বারা নাক চেপে ধরে এগিয়ে আসলো মেঝেতে শুয়ে থাকা নুসরাতের দিকে। বিছানার এপাশ থেকে নুসরাতের পা দেখা যাচ্ছে শুধু। ইরহাম মুখ সামনের দিকে নিয়ে উকিঝুঁকি মারতেই চোখে ভাসলো নুসরাতকে। আর তখনই মুখ দিয়ে বের হলো আতর্কিত চিৎকার। পেছন থেকে এসে ইসরাত হেসে ইরহামের পিঠে হাত ছোঁয়াতে ভয়ে চোখ মুখ খিচে লাফ মেরে বিছানার উপর উঠে গেল সে। জোরে জোরে চিৎকার করে পড়তে লাগলো, কুল আউযুবি রাব্বিন নাস, ইয়া রাব্বুল আলামিন, আপনি এই ভূতনীদের রুহুর মাগফিরাত দান করুন। বাকি কথা শেষ হওয়ার আগে পা জ্বলে উঠলো কারোর আকস্মিক হামলায়। পা চেপে ধরে এক চোখ খুলতে কটমট করে খেয়ে ফেলার মতো লুক দিল ইসরাত। ওনা কোমরে বেঁধে হাতের ঝাড়ু উপরে তুলে তেড়ে আসলো ইরহামের দিকে। ইরহাম ভয়ে এক লাফে নিচে নেমে যেতেই নুসরাতের পায়ের সাথে পা বেজে উল্টে পড়ল নিচে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইসরাত যখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, তখন ইরহাম পা চেপে ধরে আর্তনাদ করতে ব্যস্ত। ইরহাম কিছু বুঝে ওঠার আগে নুসরাত নিজের চোখ থেকে শশার স্লাইস খুলে ইরহামের হা করা মুখের ভেতর ঢুকিয়ে দিল। ইরহামের চিৎকার ও এক নিমিষে বন্ধ হয়ে গেল। শশা চিবোতে চিবোতে নুসরাতের দিকে এক পলক চেয়ে জিজ্ঞেস করলো, নাকে মারার মতো মানুষের মতো তুলো ঢুকিয়ে রেখেছিস কেন? শেওড়া গাছের শাকচুন্নি লাগছে তোকে। ইসরাত ছি ছি করে উঠল। বমেট করার ভঙ্গি করে জিজ্ঞেস করলো, তোর বমি আসছে না? ইরহাম আরাম করে শশা চিবিয়ে চিবিয়ে খেলো। তারপর ঢোক গিলে গলা ভিজিয়ে নিয়ে বিরস কণ্ঠে জিজ্ঞেস করলো, বমি আসবে কেন? আমি কি গর্ভবতী মহিলা? ইরহাম দুই হাত প্যান্টের ইরহাম দুই হাত পেটের কাছে বেঁধে দুপাশে নাড়াতে নাড়াতে দেখলো ইসরাত বিরক্তির মধ্যেও হেসে দিল। নুসরাত কথা বলল না।
অপর চোখ থেকে শসাটা খুলে ইরহামের মুখে ঢুকিয়ে দিল। তারপর দু হাত মাথার নিচে দিয়ে আবার মেঝেতে শুয়ে পড়তে নিবে ইরহাম হাত বাড়িয়ে নুসরাতের গালে স্পর্শ করলো। মুখে ইউজ করা লাল তরক নাকের কাছে এনে নাক টেনে শুকতেই কফি পাউডারের ঝাঁঝালো ঘ্রাণ এসে সাথে আষ্টে গন্ধ এসে লাগলো। ইরহাম এসবে পাত্তা না দিয়ে নুসরাতকে উদ্দেশ্য করে বলল, আমাকেও লাগিয়ে দে। নুসরাত চোখ বুজে রেখে মৃদু গলায় শুধালো, কি লাগিয়ে দেব? ইরহাম নিজের চোয়ালে হাতায়, ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে ওঠে, মুখের ওসব। নুসরাত ইরহামকে নিজের পাশে জায়গায় শুয়ে পড়ার জন্য দেখায় হাত দিয়ে, কয়েকবার ট্যাপ ট্যাপ করে। ইরহাম শুয়ে পড়তেই তার নাককে দুখানা তুলো ঢুকিয়ে দিয়ে পুরো মুখে স্পেশাল ফেস মাস্ক লাগিয়ে দিল। ইসরাত হাতে ঝাড়ু নিয়ে শুধু চুপচাপ দেখলো নুসরাত আর ইরহামের কাণ্ড কারখানা। তারপর ইরহামকে সূক্ষ্ম খোঁচা মেরে তার কথা তাকে ফিরিয়ে দিয়ে বলল, তোকে তো এখন শেওড়া গাছের শাকচুন্না লাগছে। নুসরাত ফোড়ন কাটলো ইসরাতের কথায়, মুখ দিয়ে রকম একটা শব্দ বের করে বলল, শাকচুন্না ম্যান ভার্সন তুই বলেছিস, কিন্তু তুই জিন বললে সেটা আরো বেশি মানানসই হবে। ইরহামের বাচ্চাকে এখন তাল গাছে বসে থাকা জিন লাগছে। ইসরাত নুসরাতের সাথে কথা বলতে বলতে পাশে বসলো। কিছু একটা চিন্তা মাথায় খেলে যেতেই হাতে তুলে নিল ইসরাতের ফেস প্যাক। নাকের কাছে নিয়ে শুকলো গন্ধটা কেমন। মনে প্রশ্ন জাগলো, কিসের গন্ধ এটা? ঠিক ধরতে পারলো না। তবুও কিছুটা সন্দেহ নিয়ে এগিয়ে গেল বেডের দিকে। হেডবোর্ডের পাশে চোখ বুলাতে ডাস্টবিনের এক পাশে লাল তরল জাতীয় কিছু পড়ে থাকতে দেখলো। হাতে তুলে নিয়ে কিছু জিজ্ঞেস করতে নেবে তার আগে নুসরাত চোখ বন্ধ করে রেখে বলে উঠলো, ওসব মুরগির রক্ত, স্পেশালি বিদেশি মুরগির বুকের ভেতর থেকে আমি বাংলাদেশে ইম্পোর্ট করেছি। নুসরাতের কথা ইসরাতের সন্দেহ কাটলো না। শিশির মুখ খুলে নাকের কাছে নিতে যাবে, চোখ ছোট ছোট হয়ে আসলো। নুসরাতকে কঠোর গলায় জিজ্ঞেস করলো, কি মিশিয়েছিস রক্তে? নুসরাত মাথায় কোনো শব্দগুচ্ছ আসলো না, তাই সালফিউরিক অ্যাসিডের সংকেত বলে ইসরাতকে কাটাতে চাইলো। মুখে বর্তমানে একটা অ্যাসিডের নাম আসলো, আর তাই বলে দিল, H2S অভর। আর ইনভেস্টিগেশন না করতে পড়তে বস গিয়ে, না হলে ডিম পাবে ডিম। ইসরাত নুসরাতের কথা কেটে দিয়ে পরেরটুকু সে পূরণ করে দিল, আর সেই ডিম অমলেট করে ইসরাত আপু আর জাইন ভাই খেয়ে দিবে, তাই না আপি? ইসরাত রাগে দৃষ্টিতে দুজনের দিকে তাকালো। নুসরাত আর ইরহাম থোড়াই পাত্তা দিল নাকি। মেঝেতে গড়াগড়ি খেয়ে ইসরাতকে নিয়ে হাসলো। নাসির মজলের সামনে দাঁড়িয়ে ছিল মম। নুসরাত তার পাশে দাঁড়িয়ে লাফঝাপ করছিল বান্দরের মতো। লাফঝাপ করছে বলে ভুল হবে, পাশের বাসার টসটসে ফলের দিকে লোভী চোখে চেয়ে কিভাবে চুরি করা যায় সে ধান্দা করছে। মমকে তার পাশে বডিগার্ড হিসেবে দাঁড় করিয়ে রেখেছে, যাতে কেউ আসলে তাকে ইনফর্ম করতে পারে। টসটসে ফলের দিকে চোখ স্থির রেখে নুসরাত জিহ্বা বের করে ঠোঁট ভিজিয়ে নিল। মামাকে উদ্দেশ্য করে বলল মমকে উদ্দেশ্য করে বলল, মমরে, মন্টু শালারে বিয়ে করে নে, তাহলে মন্টু বেটার সব ফল গাছ আমার হয়ে যাবে। মম বিরক্তিতে সূচক শব্দ করলো। সে জানতে উদ্গ্রীব, মন্টুকে বিয়ে করলে তার লাভ কি? তার মনের প্রশ্ন মুখে করলো, মন্টুকে বিয়ে করলে আমার লাভ কি? নুসরাত ভুরুযুগল কুঞ্চিত করলো, জ্ঞানী ব্যক্তিদের ন্যায় হাত হাত তুলে ভাষণ ছাড়লো। সজীবের মতো একটা বুড়ো শিশু পিপিএড পাবে। কষ্ট করে বাচ্চা জন্ম দিতে তোর টাকা খরচ করতে হবে না। বাচ্চা বড় করতে গেলে চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে না। মন্টু তোর কথায় উঠবে বসবে। তুই নাচতে বললে দুই হাত উপরে তুলে ধিন টানা নানা বলে নাচবে। আরো লাভ আছে, সজীব তোর মতো কচি মেয়ের দেখাশোনা করবে। মন্টু তার পেট দুলিয়ে ডিংডাং করে হেলে দুলে পেটের নাচ দেখাবে, সাথে গান গাইবে। এসে হে হে হে, এসো হে আমার পানের সখী। চারদিকে লাভ আর লাভ। আমি কোনো লোকসান দেখছি না রে মম। মম নুসরাতের আজগুবি কথায় ভেঙচি কাটে। নুসরাতের তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করে, আমার লাভ কি? নুসরাত তেজি কণ্ঠে বলে, শোন মম, সম্পর্কের ক্ষেত্রে লাভ লোকসান দেখতে হয় না। আমি বড় বোন যা বলবো তোর তাই করতে হবে, না হলে সম্পর্কে এখানেই শেষ। হঠাৎ সৈয়দ বাড়ির ভেতর থেকে বাহিরে আগমন ঘটলো হেলাল সাহেবের। মমকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত তুলে ইশারা করলেন এদিকে আসার জন্য। মম হিলাল সাহেবের ইশারা দুপাশে না ভঙ্গিতে মাথা নাড়িয়ে প্রত্যাখ্যান করে, হাত উপরে তুলে দেওয়ার পরে আসবে। হেলাল সাহেব মমর কথা শুনতে চাইলেন না, হাত দিয়ে আবারও ইশারা করলেন আসার জন্য। মম দ্বিমত পোষণ করলো। অনীহা নিয়ে না করতে যাবে হেলাল সাহেব দৌড়ে এসে হাত চেপে ধরলেন মমর।
গম্ভীর কণ্ঠে বললেন, চল। মম একটু ইতস্তত করলো, না যাবার জন্য ঠায় দাঁড়িয়ে রইল। হেলাল সাহেব নাসর বান্দা, মমকে ছাড়া তিনি যাবেন না, তাই টানাটানি শুরু করেন। আকস্মিক এমন কাজে মম অবাক হওয়ার সময় পেল না, তার আগেই হোঁচট খেল। পিচঢালা রাস্তায় পড়ে যেতে নিবে নিজেকে কোনো রকমে সামলে নিল। নুসরাত হেলাল সাহেবকে দেখতে ফোঁস করে উঠল। মমকে সৈয়দ বাড়ি নিয়ে যাওয়ার জন্য টানাটানি করতে দেখে হেলাল সাহেবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল নুসরাত। রীতিমতো থাবা মেরে শিকারী বাঘের ন্যায় আঁকড়ে ধরল মমকে। দুজনের টানাটানিতে মম বাকশূন্য হয়ে গেল। হা করে হতবাক নয়নে দুজনের দিকে চোখ বুলিয়ে নিয়ে ভ্যাঁ করে কান্না জুড়ে দিল। আর তখন ওই সৈয়দ বাড়ির দরজার সামনে আগমন ঘটলো মাহাদির। সে মাত্র হসপিটাল থেকে ফিরেছে। বুকের কাছের কাপড়ে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। মমর দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সৈয়দ বাড়ির গেট ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে দুপাশে মাথা নাড়ায়। মৃদু কণ্ঠে নিজেকে বলে ওঠে, স্টেন্স, এই মেয়ে সারাদিন কি কান্না করে। চোখ দুটো উপরে তুলে বাড়ির ভেতরে প্রবেশ করতে করতে শঙ্কায় দুপাশে মাথা নাড়ায়। নিজেকে প্রশ্ন করে, এই বাড়িতে কি সব অদ্ভুত পিস্তের বসবাস? হয়তো, কে জানে। তিনজনের একজন খেয়াল করেনি মাহাদি এসেছে। নুসরাত আর হেলাল সাহেব পুরোদমে দুজন দুজনকে চোখ দিয়ে শাসাচ্ছেন। কেউই পিছিয়ে নেই চোখ দিয়ে শাসানোর বেলায়। মোমোর ভ্যাঁ করে কান্নায় হেলাল সাহেবের কানে যেতেই হাত কিছুটা শিথিল হয়ে আসে ওনার। কিন্তু নুসরাতের খামচে ধরা হাত শিথিল হয় না। সে কোনো দিকে না তাকিয়ে মোমোর হাত ধরে টান দিতেই হেলাল সাহেবের হাতের তালু থেকে মোমোর হাত বেরিয়ে আসলো ঢিলে হয়ে। এমন জোরালো টানে দুজন উল্টে গিয়ে পড়ল নাজমিন বেগমের অতি প্রিয় ছোট্ট বাগান বিলাসের গাছের উপর। নতুন চারাটা এনে কিছুদিন আগে রোপণ করেছিলেন নাজমিন বেগম। এটার এমন ধ্বংসাত্মক অবস্থা হতে নুসরাত ভয়ত্ব চোখে পেছনে তাকালো। শরীরের নিচে চাপা পড়া টব উপরে মম দুটোর ওজনে পিষ্ট হয়ে জান বেরিয়ে এসেছে গলার কাছে আটকালো। টবের তীক্ষ্ণ খোঁচায় হাহাকার করে উঠতেই মম লাফ মেরে উঠে দাঁড়ালো। মম তেমন একটা ব্যথা পায়নি, কিন্তু নুসরাতের মুখের অভিব্যক্তি দেখে বোঝা গেল হয়তো কোমরের একটা হাড্ডি ভেঙেছে, নয়তো মচকেছে। মুখ খিচে সোজা হয়ে বসতে নেবে হেলাল সাহেব হাত বাড়িয়ে দিলেন ওঠার জন্য। নুসরাত হেলাল সাহেবের বাড়িয়ে দেওয়া হাত পুরোপুরি প্রত্যাখ্যান করলো। তেজি কণ্ঠে বলল, প্রয়োজন নেই। কথার ঝাঁজের সাথে ব্যথার প্রকাশ ঘটল। হেলাল সাহেব ভাব নিলেন সামান্য। নুসরাতকে ঠাট্টা করে বললেন, আই সে। নুসরাত হেলাল সাহেবকে তাকে নিয়ে করা ঠাট্টা স্পষ্ট টের পেল। চোখ মুখ উল্টে ভেঙচি কাটলো। মোমো দুজনের মাঝখানে নীরব দর্শক হয়ে দুজনের একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা করা দেখলো। হেলাল সাহেব মোমোকে বললেন, চলো মোমো, তোমার বড় মামুনি আজ চিকেন ফ্রাই করেছে। মমো কিছু বলতে নিবে নুসরাত ধাক্কা মেরে গেটের ভিতর ঢুকিয়ে দিল তাকে। মমো কি বলতে চায় তা শোনার প্রয়োজন বোধ করলো না। এটা দেখাও জরুরি মনে করলো না বেচারি মেয়েটা বাঁচলো কি মরলো। আখি যুগল প্রশস্ত করে চেঁচায়, কোথাও যাবে না মমো। হেলাল সাহেব বলে নুসরাতকে ভেঙচি কাটলেন। চোয়াল শক্ত করে কণ্ঠের আগের বহিঃপ্রকাশ ঘটিয়ে নুসরাতকে ঝাড়ি মেরে বললেন, তুই বললেই হলো। নুসরাত মুখ বাঁকায়, হেলাল সাহেবের কথা কপি করে। তারপর এক মুহূর্ত বিলম্ব না করে বলে ওঠে, হ্যাঁ, আমি বললেই হলো। এখন আপনি আসতে পারেন মিস্টার হেলাল রজনী। হেলাল সাহেব নিজের নামের এত বড় অপমান সইতে পারলেন না। তার কত সুন্দর নামকে রজনীগন্ধা বানিয়ে দিল। হাত তুলে নুসরাতের মুখের সামনে রাখলেন। কাঠখোট্টা গলায় শাসালেন, চুপ, আমার নাম হেলাল আহমেদ, কোনো রজনীগন্ধা না। নুসরাত মুখের কাছে হাত রেখে বড় একটা হাই তোলে। তর্জনী আঙ্গুল দিয়ে কান খোঁচায়। অতঃপর আবারও হাই তুলতে তুলতে অলসতা নিয়ে হেলাল সাহেবের কথার উত্তর দেয়, ওই তো একই হলো। একই না। হেলাল সাহেব চিৎকার করে উঠলেন। আকস্মিক চিৎকারে নুসরাত হুড়মুড় করে পেছনে সরে যায়। ঢোক গিলে নিজের ভয়ার্ত চেহারা লুকাতে চায়। তার আগে হেলাল সাহেব তর্জনী আঙ্গুল তুলে বলে ওঠেন, একদম বেয়াদবি করবি না। এরকম বেয়াদবি করলে তোকে বিয়ে করবে টাকে। নুসরাত হেলাল সাহেবের আঙ্গুল আলগোছে নামিয়ে দিল। ইশারায় দেখালো মুখের উপর আঙ্গুল তোলা সে একদম পছন্দ করে না, ঘৃণা করে। পরক্ষণে ঠোঁটের দুষ্টু হাসির বাহার খেলা করলো। গা দুলিয়ে সামান্য হেসে মাথায় ওড়না টেনে নিল। লজ্জা পাওয়ার ভঙ্গি করে নিজের দুহাত দিয়ে মুখ চেপে ধরে। দুপাশে দুলতে দুলতে নিজের কথা দ্বারা বোমা ফেললো হেলাল সাহেবের মাথায়। ব্যঙ্গাত্মক গলায় ঠোঁটে হেলাল সাহেবের গা জ্বালানোর মতো হাসি ঝুলিয়ে রেখে মিনমিন করে আওড়ালো, কেন, আপনার গাধা ছেলেটা করবে। হেলাল সাহেব ছ্যাঁত করে উঠলেন নিজের ছেলের নামের পাশে গাধা ট্যাগ বসে যেতে দেখে।
নুসরাতকে সতর্ক করলেন, একদম আমার ছেলেকে কথা বলবি না। নুসরাত হে হে করে হাসলো, যা হিলাল সাহেবের রাগের মাত্রা বাড়িয়ে দিল দ্বিগুণ। একটু আগে হিলাল সাহেব যেভাবে বলেছিলেন আইসে, নুসরাতও সেরকম টেনে ব্যঙ্গ করে আওড়ালেন, আইসে। নুসরাত আর হেলাল সাহেবের ঝগড়ার মধ্যে এসে ইসরাত উপস্থিত হলো। গেট ঠেলে বের হয়ে শক্ত কণ্ঠে নুসরাতকে বলল, এ কেমন উদ্ধুত্তপূর্ণ আচরণ। নুসরাত অপার্থিব আদলে দু কাঁধ উঁচায়, ঠোঁট উল্টে নিয়ে নিষ্পাপ মুখভঙ্গি করে ফিসফিস কণ্ঠে বলে ওঠে, আমি কিছু করিনি। ইসরাত আচ্ছা বুঝেছি বলল। হেলাল সাহেবের দিকে এক পলক চেয়ে চোখ না নিচে নামিয়ে নিল। নুসরাত ইসরাতের এরকম মাটির দিকে চোখ নামিয়ে নেওয়ার মানে বুঝলো না। ইসরাত এমন আচরণ সে মোটেও বরদাস্ত করতে পারল না। এটা সাংঘাতিক খারাপ আচরণ হিসেবে নুসরাতের নিকট গণ্য হলো। মানুষের সাথে কথা বললে বলবে, চোখে চোখ রেখে সোজা দাঁড়িয়ে স্পষ্ট। এভাবে চোখ নামিয়ে ভদ্র হওয়ার মানে কি? নুসরাত বোঝে না। তাই ইসরাতের ভদ্রতায় পানি ঢেলে থুতনি চেপে ধরে হেলাল সাহেবের মুখোমুখি করে দিল। নিজেও বাপচাচাদের ন্যায় কপালে গাঢ় ভাঁজ ফেলে বড় বড় অক্ষিপটে হেলাল সাহেবকে অবলোকন করলো। তার দৃষ্টি অবিচল, হেলাল সাহেবের দিক থেকে এক বিন্দু নড়চড় করলো না। শিকারী যেমন শিকারীর থেকে চোখ সরায় না, নুসরাত তেমন করে চোখ সরালো না। নিজেকে শিকারী মনে করলো আর হেলাল সাহেবকে নিজের শিকার মনে করলো। হেলাল সাহেব নুসরাতের দৃষ্টি অবজ্ঞা করলেন, অসহ্যকর ক্ষীণ কণ্ঠে আওয়াজে বিড়বিড় করলেন, হাউ রিডিকুলাস, অ্যাসিডে ডুবিয়ে ছাড়বো তোকে। হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডুবিয়ে ছাড়বো তোকে। নুসরাত কান খাড়া করতেই কানে আসে ঝাপসা কিছু শব্দ। নুসরাত কথাটা মাটিতে ফেলতে দিল না। আশেপাশে চোখ ঘুরিয়ে চিৎকার করে হিলাল সাহেবের কথায় প্রতি উত্তর করলো, আমি কি ছেড়ে দেব নাকি? আমিও একজন ফেরান্স নাইট্রাসের ডোবাবো। ইসরাত হতবাক নয়নে দুজনের দিকে চোখ বুলায়, বাক শূন্য কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কি বাচ্চা বড় আব্বু? ওর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন কেন? হেলাল সাহেব উপর নিচ মাথা নাড়ালেন, মুখ দিয়ে ক্ষীণ শব্দে উচ্চারণ করলেন, হ্যাঁ আমি বাচ্চা। নুসরাত চোখ মুখ উল্টে নেয় ব্যাঙের মতো। তেসরা কণ্ঠে হেলাল সাহেবকে স্পষ্ট তিরস্কার করে বলল, নাতি নাতনিদের নিয়ে খেলার বয়সে নিজেকে বাচ্চা মনে করছেন। ময়ূরের পেখম কাক নিজের পেছনে লাগালেই কি কাক ময়ূর হতে পারে? উহু, একদম না। নুসরাতের স্পষ্ট তিরস্কারে জ্বলে উঠলেন হেলাল সাহেব। ক্ষিপ্র পায়ে এগিয়ে এসে নুসরাতকে ধরতে যাবেন। নুসরাত উচ্চ শব্দে হেসে উঠল, সাথে ইসরাতও। গেটের কাছে দাঁড়িয়ে কান খাড়া করে হেলাল সাহেব আর নুসরাতের কথোপকথন শুনছিলেন নাসির সাহেব। নুসরাত আর ইসরাতের হাসির শব্দ শুনতে এতক্ষণে চেপে রাখা হাসি ফুস করে বেরিয়ে আসলো তার। মেয়েদের সাথে তাল মিলিয়ে হুহা করে নাসির সাহেবও হেসে দিলেন। ইসরাত ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করলো, কিন্তু নুসরাতের বাজখায় হাসির আওয়াজ আর সাথে তার মুখভঙ্গি দেখে ইসরাত নিজের হাসি ধরে রাখতে পারলো না। এক হাত দিয়ে ঠোঁট চেপে ধরে উল্টো পথে দৌড়ে নাসির মঞ্জিলের ভেতরে প্রবেশ করলো। নাসির সাহেব নিজে অস্বাভাবিক পরিবেশ ঠান্ডা করার জন্য আলগোছে কেটে পড়লেন। হেলাল সাহেব বাপ মেয়ে সবাইকে হাসতে দেখে মেকি রাগ ফুটিয়ে মুখে ফুটিয়ে তোলার বেথা চেষ্টা করলেন। ধূপধাপ পায়ে সৈয়দ বাড়ির দিকে যেতে যেতে শুভ্র মুখে ক্ষীণ হাসির ছটা ভেসে উঠল, যা খুবই সূক্ষ্ম। গভীরভাবে অনুধাবন না করলে বোঝা বড়ই মুশকিল। নিজাম শিকদার থমথমে মুখ বানিয়ে বসে আছেন। কিছুক্ষণ আগে যা দেখছেন তা এখনো তার নিকট ঘোলাটে। ওই বেয়াদব মেয়ে নিজের ভাইকে কিভাবে গুলি করলো, একবারও কি হাত কাঁপলো না এই মেয়ের? নিজাম শিকদার উঠে দাঁড়ালেন সৈয়দ বাড়িতে খবর পৌঁছানোর জন্য। এভাবে আর বসে থাকা সম্ভব না। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। বাচ্চা ছেলেটা কি বেঁচে আছে নাকি মরে পড়ে আছে তা তো এক আল্লাহ ভালো জানে। বাড়ি থেকে বের হওয়ার পথে ড্রয়িং রুমে দেখা হলো আরামানের সাথে। আর ততক্ষণাৎ মেজাজ চটে গেল নিজাম শিকদারের। নিজের দিক পরিবর্তন করে ঝাড়ি মারতে বসে গেলেন আরমানকে। ঠোঁট কুঁচকে নিয়ে তিরস্কারের সহিত শুধালেন, কোথায় যাওয়া হচ্ছে শুনি? আরমান নিজাম শিকদারের কঠোর গলা শুনে থমকে দাঁড়ায়, ঘাড় কাত করে প্রশ্নের উত্তর দেয়, বাহিরে। নিজাম শিকদারের চটে যাওয়া মেজাজ আরো বেশি চটে গেল। প্রশস্ত গলায় চেঁচিয়ে বললেন, বাহিরে তো যাচ্ছ জানি, কেন যাচ্ছ সেটা জানতে চাচ্ছি। আরমান গম্ভীর গলায় সরল মনের প্রশ্নের উত্তর দিল, বউ বউয়ের বন্ধুকে দেখতে। নিজাম শিকদার খিচে যাওয়া মেজাজে চিরচির করে উঠলেন, ঠাট্টা করে বললেন, সারা জীবন কি দেখে যাবে মানুষের বউ? আমি বুড়ো যে মরে যাচ্ছে একটা নাত বউয়ের জন্য, তাতে তোমার কোনো খেয়াল আছে? আমার কথার কোনো মূল্য আছে তোমার কাছে? সেদিন বললাম যে নাসিরের বড় মেয়ের দিকে একটু চোখ কান মন খোলা রাখতে, সেদিকে মন দিয়েছো? আরমান গম্ভীর গলায় বলল, জি রেখেছি। আর কিছু? নিজাম শিকদার হিংস্র পশুর ন্যায় থাবা মেরে
কলার চেপে ধরলেন আরমানের। কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা কণ্ঠে বলে ওঠেন, মেয়েটাকে নিজের হবু স্ত্রীর চোখে দেখো। আরমান মাথা নাড়লো। সে দেখবে মেয়েটাকে হবু স্ত্রীর চোখে। কথা বলতে ইচ্ছে হয় না তার, তারপরও এখান থেকে কাটতে হলে কথা বলা আবশ্যক। তাই মুখ দিয়ে কষ্ট করে দুটো শব্দ বের করে, আর কিছু না হলে আমি এবার যাই। নিজাম শিকদার মাথা নাড়লেন চলে যাওয়ার জন্য। উনি যে পা বাড়িয়েছিলেন সৈয়দ বাড়ির উদ্দেশ্যে একটা খবর দেওয়ার জন্য, তা বেমালুম ভুলে গেলেন। সৌরভীকে সোফায় চুপচাপ বসে থাকতে দেখে জ্বালানোর জন্য একটু এগিয়ে গেলেন, গায়ে গা লাগিয়ে গিয়ে বসলেন। সৌরভীর হঠাৎ তার দাদার গায়ে গা লাগিয়ে বসার কারণ খুঁজে পেল না। ঠোঁটে হাসি ঝুলিয়ে কিছু বলতে নিবে, নাকে এসে লাগলো বিশ্রী গন্ধ। আর সেই গন্ধে তার পেটের ভেতর শিরা উপশিরাগুলো গুলিয়ে উঠল। নাক চেপে ধরে নিজাম শিকদারের দিকে এক পলক চাইতেই বুড়ো হা হা করে হেসে উঠলেন। হাসির সাথে বয়সের সাথে পড়ে যাওয়া দাঁতের জামি ভেসে উঠল। সৌরভী নাক চেপে ধরে বিরক্তি নিয়ে বলে ওঠে, ছি দাদা, বায়ু দূষণ করেছো, দূরে গিয়ে করো, আমার মুখের কাছে এসে করছো কেন? নিজাম শিকদার হাসি আটকে কোনো রকমের হাস্যরহস্য কণ্ঠে জিজ্ঞেস করলেন, ঘ্রাণ কেমন? ঘানে তো ঘানেন্দ্রিয় জুড়িয়ে গিয়েছে, তাই না? সৌরভী উঠে দাঁড়িয়ে পুরো ড্রয়িং রুম এয়ার ফ্রেশনার স্প্রে করতে করতে আওড়ায়, ঘ্রাণ ইন্দ্রিয় জুড়ায়নি, কিন্তু অনেক বেশি বমির উদ্বেগ হচ্ছে। সৌরভীর রাগী কণ্ঠে হেসে উঠলেন আশি উদ্দেশ্য থাকা আশি ঊর্ধ্বে থাকা বুড়ো। সৌরভীর মধ্যে নিজের স্ত্রী পেয়ারা বেগমের প্রতিচ্ছবি দেখলেন। সেদিকে নিষ্পলক দৃষ্টি স্থির রেখে ডুবে গেলেন পুরনো কিছু স্মৃতিতে। সেই স্মৃতিতারণ করার মধ্যেই সৌরভী এসে চুটকি বাজালো নিজাম শিকদারের চোখের সামনে। তখনই কেঁপে উঠে তড়িৎ গতিতে চোখ ফিরালেন সৌরভীর দিকে। উদাসীন চেহারা নিয়ে ক্ষীণ হেসে সৌরভীর কাঁধ জড়িয়ে ধরে নিষ্পভ কণ্ঠে বলেন, তোর জন্মের পর আমি তোর নাম পেয়ারা বেগম রাখতে চাইছিলাম, কিন্তু তোর বাপ আমাকে তোর নাম পেয়ারা বেগম রাখতে দেয়নি। নিজাম শিকদারের কথায় ছেলের প্রতি কিছুটা রাগ প্রকাশ পেল। সৌরভী হাসতে হাসতে ঢলে পড়ল নিজাম শিকদারের পেটের উপর। কম্পিত অধৈর্যরা চেপে হাসি থামানোর চেষ্টা করতে লাগলো। অতঃপর নিরর্থক অভিমান পোষণ করে বলে উঠলো, আল্লাহ বাঁচাইছে। আব্বু যদি সেদিন দ্বিমত পোষণ না করতো, তাহলে আজ আমার নাম পেয়ারা বেগম হতো। ভাবতেই কেমন গা গুলাচ্ছে দাদা। মানুষ আমার নাম নিয়ে হেসে লুটুপুটি খাচ্ছে। নিজাম শিকদার সৌরভীর এমন কথায় অসন্তোষ প্রকাশ করলেন। তার স্ত্রীর নামে কোথায় খারাপ আছে? পেয়ারা কত সুস্বাদু একটা ফল। ওনার স্ত্রী যেমন নামে মিষ্টি ছিলেন, দেখতেও ছিলেন মিষ্টি। নিজাম শিকদার সৌরভীর হাসি হাসি মুখ দেখে বেজায় চটে গেলেন। এ কথা সে কথা বলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে বড়সড় একটা গ্যাঞ্জাম লেগে গেল, যার কুফল হিসেবে একদম ভুলে গেলেন সেই বেলা নুসরাত আর আরুষকে শুট করেছিল তা। পরে যখন মনে হলো কিছু একটা ভুলে গেছেন, তখন অনেকক্ষণ ভাবার পরেও মনে হলো না আসলে কি ভুলে গেছেন। তাই নিয়েও আরেকবার সৌরভীর সাথে ঝগড়ায় লিপ্ত হলেন আশি ঊর্ধ্ব লোকটা। রেস্টুরেন্টের এক কোণে বসে আছে হেলাল সাহেব, চোখ সরু করে তীক্ষ্ণ চোখ বোলাচ্ছেন দুজন সামনে বসা লোকের দিকে। তার বিজ্ঞ চোখগুলো সরু দৃষ্টির তোপে পড়ে সামনে বসা দুজন একটু বিভ্রান্তিতে পড়ে গেল। কিছুটা ভয় পেল লোকটাকে চোখের মনি এমন সরু করে তাকানো দেখে। দুজন নড়েচড়ে বসলো। কালো বাকেট হ্যাটটা টেনে ঠিক করে নিল। দুজনেই নিজেদের ভালো ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করলো। একটা কথা আছে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। তাই প্রথম দেখায় নিজেদের যথাসাধ্য ভালো দেখানোর চেষ্টা দুজনেই ব্যস্ত হলো। টাকার বান্ডিল একটা খাম দুজনের দিকে এগিয়ে দিয়ে ইশারা করলেন বিপরীত সিটের দিকে। দুজন হেলাল সাহেবের দৃষ্টি অনুসরণ করে একবার চোখ বুলিয়ে নিল বিপরীত দিকের সিটে, যেখানে একটা মেয়ে কুর্তি পরে বসে আছে। গলা খাকারি দিয়ে হেলাল সাহেব দৃষ্টি আকর্ষণ করলেন সামনে বসা দুজনের। ফিসফিস কণ্ঠে সামনে বসা দুজনের উদ্দেশ্যে আদেশ দিলেন, ওই মেয়ের সব তথ্য আমার চাই। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি করে এই মেয়ে এ টু জেড সব খবর চাই, বুঝেছো? কার্টুনের মতো মুখ বিশিষ্ট দুজন উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হেলাল সাহেব ফিসফিস করে আবার দুজনকে বললেন, ভালো করে কাজ শেষ করলে বোনাস পাবে, আর বাকি টাকা কাজ শেষে পাবে। এর মধ্যে কুর্তি পরা মেয়েটা উঠে দাঁড়ালো। সেটা আর চোখে দেখতেই নিজের মুখ কাঠ দিয়ে ঢেকে ফেললেন। এক এক করে দুটো মেয়ে পাশ কাটলো তাদের। সামনে বসা লোক দুটো উকি দিল মেয়েটাকে ভালো করে দেখার আশায়। হেলাল সাহেবের উদ্দেশ্যে বলল, স্যার কোন মেয়ে? আসলে এখানে তো দেখছি দুটো মেয়ে। হেলাল সাহেব হাতের ইশারায় দেখালেন, ওই যে মেয়ে দেখতে পাচ্ছ? দুজনের একজনও কিছুই বুঝলো না আসলে হেলাল সাহেব কোন মেয়েকে দেখাচ্ছেন, তবুও চোকাচোকি করে মিথ্যা কথা বলল, জি জি দেখেছি। হেলাল সাহেব বিরক্তি নিয়ে শুধালেন, তাহলে বসে আছো কেন? যাও মেয়েটাকে ফলো করো। দুজন উঠে দাঁড়িয়ে
চোখে সানগ্লাস লাগিয়ে নেয়। একসাথে বলে ওঠে, যা আদেশ করবেন স্যার। নাহিয়ান আবরার পূর্বের সাথে নুসরাতের আবারও দেখা হলো হসপিটালের করিডোরে। নুসরাত না দেখার মতো করে উপর দিকে তাকিয়ে চুপচাপ পাশ কাটাতে চাইলো। তার আগেই বেটা এসে রাস্তা আটকে দাঁড়ালো। নুসরাত বিরক্ত হলো এই বেটার উপর প্রচুর। চোখ তুলে তাকিয়ে বাজ পাখির ন্যায় চেয়ে রইলো। হাত নিষ্পিস করে উঠলো কয়েকটা লাগানোর জন্য। এক হাত দিয়ে চেপে ধরলো আরেক হাত। নাহিয়ান আবরারকে পাশ দিয়ে কেটে পড়তে চাইলো, তার আগে নাহিয়ান জিজ্ঞেস করলো, কোনো সমস্যা মিস? নুসরাত নাহিয়ানের কথার উত্তর দিল না। না চেনার ভান করে ভিড় ঠেলে যাওয়ার মতো করে পাশ কাটাতে কাটাতে বলল, হোয়াট দ্য ফাক, একটু দেখি তো। নাহিয়ানকে ওখানে দাঁড় করিয়ে রেখে নুসরাত কেটে পড়ল তড়িৎ গতিতে। নুসরাত পালিয়ে যেতে নাহিয়ানের ঠোঁটে ফুটে উঠল অদৃশ্য হাসির রেখা। নিজের ক্লিন শেপ, থুতনিতে হাত বুলিয়ে বিড়বিড় করে আওলালো, ইন্টারেস্টিং। তো পেছন থেকে চিমটি কাটলো লেভিনকে। ফিসফিস করে জিজ্ঞেস করলো, ভাই এরকম ইন্টারেস্টিং বলে বিড়বিড় কেন করে? উনি কি আর কোনো মহিলা পায়নি? এই বেটাদের মতো চলাফেরা করা মহিলাকে দেখে তার কিভাবে ইন্টারেস্টিং লাগে? লেভিন ঠোঁটে হাত রেখে চুপ দেখায়। তো চোখে মুখে কৌতূহল এনে আবারও ফিসফিস করে জিজ্ঞেস করে, মাঙ্গের নাতি তুই আমারে শুধু চুপ থাকতে কোস, একটা কথা বলার দেস না, দিবি নাকি খাস বাংলায় একখান গালি? লেভিন ঠোঁট বাঁকিয়ে হেসে নাহিয়ানের পেছন পেছন চলে গেল। তোপ লেভিনের পেছনে যেতে যেতে মৃদু কণ্ঠে নিজের সাথে কথা বলে, ওই মহিলার কাছে ভাত পায় না, আবার দেখলে বলে ইন্টারেস্টিং। আমাগোর সাথে ভাবলন ভাই, আবার ভদ্র মহিলার সামনে গেলে একদম ভালো নাদান শিশু হয়ে যান। তবুও ভদ্র মহিলার কাছ থেকে একরত্তি পাত্তা পান না। আমাগোর সাথে এরকম ভাবনা নিয়ে ভদ্র মহিলার সাথে নিলেই তো পারেন ভাই। ভাবলা বেড়া মানুষ। বেড়া মানুষের এত ভাব থাকা ভালো লক্ষণ না। তোপ পেছন থেকে কতগুলো গালি খরচ করে সবার উদ্দেশ্যে। নাহিয়ান তোপ বলে গলা ফাটিয়ে চিৎকার করতে এক দৌড়ে তার পাশে ঘেঁষে দাঁড়ায় সে। মিনমিন কণ্ঠে বলে ওঠে, জি ভাই। তোপকে কিছুটা ইশারা করতেই তোপ অন্যদিকে চলে যায়। লেভিনের সাথে কিছু রাজনৈতিক পরামর্শ করতে করতে সামনের দিকে পা বাড়ায়। নাহিয়ান সবাইকে নিয়ে করিডোর পার করে হসপিটালের বাহিরে চলে যেতেই দেয়ালের পেছন থেকে চুপি চুপি বেরিয়ে আসলো নুসরাত। বিরক্তি ঝরে ঝরে পড়ছে তার মুখ দিয়ে। নিজেকে নিজে প্রশ্ন করলো, সব মাথা মোটারা কি তার পেছনেই পড়ে? সেই চিন্তা বাড়িতে বসে আরাম করে করবে বলে তুলে রাখলো নুসরাত। এখন ইরহামের জন্য অপেক্ষা করাটা জরুরি। করিডোরে ইরহামের অপেক্ষায় যখন এপাশ ওপাশ করছিল, তখন দুজন লোককে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখলো। সে ওদের দিকে তাকাতেই দুজন উল্টো ফিরে কথা বলতে লাগলো। নুসরাত নিজ মনে বিড়বিড় করলো, গাধার দল। হঠাৎ কোনো পূর্ববার্তা ছাড়া ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। নিকষ কালো ধরণীকে আলোকিত করে বিদ্যুৎ ঝলকে উঠল। নুসরাত নিজের অভিব্যক্তি নির্লিপ্ত রেখে মেয়েলি তীক্ষ্ণ চোখ জোড়া নিক্ষেপ করে অদূর পানে। পেছন থেকে কারো হেঁটে আসার শব্দ শুনে কান খাড়া করে। পেছনে ফিরে কে এসেছে দেখার আগেই ব্ল্যাকবেরির মিষ্টি ঘ্রাণ নাক চিরে ভেতরে প্রবেশ করে। সামনের দেয়ালে নিজের পেছনের বৃত্তাকার প্রতিবিম্ব দেখতে পায়। স্থির দাঁড়িয়ে সরু চোখে দেখতে থাকে সেই প্রতিবিম্বকে। দেয়ালে থাকা পুরুষালীর প্রতিবিম্ব ধীরে ধীরে নিচে হয়ে আসে তার দিকে। যতক্ষণে টনক নড়ে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। নির্দিষ্ট দূরত্বে সরে যাওয়া আগে পুরুষ আলী শক্ত বুকের কাছে পিঠ থেকে তার বলিষ্ঠ এক হাত গলা পেঁচিয়ে ধরে, কানের কাছে হিসিয়ে আওড়ায়, এগেন আম ব্যাক মিসেস আরস। হেলাল সাহেব নুসরাতের সাথে ঝগড়া করা শেষ করে এসে সেই ড্রয়িং রুমে বসেছেন। এখনো পর্যন্ত সেখান থেকে নড়েনি। সুফি খাতুন দু একবার এসে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আশা অনুরূপ জুৎসই কোনো উত্তর পাননি বলে বর্তমানে হেলাল সাহেবের আশেপাশে তাকে আর দেখা যাচ্ছে না। হেলাল সাহেবের শুভ্র মুখ গম্ভীর বটে। ওই ছোট মাছের মতো দেখতে মেয়েটা তার ছেলের মতো সুঠামদেহী পুরুষকে কিভাবে গাথা বলতে পারে? আরুষের নখের যোগ্য কি ওই মেয়ে? উহু, তার ছেলের সাথে ওই মেয়ের তুলনায় দেওয়া তো ভুল। হেলাল সাহেব নিজের অতর্কিত চিন্তার ভেতর মনে পড়ল, আজ পুরো দিন প্রায় কেটে গেলেও আরুষের দেখা সে পায়নি। কপালে ভাঁজের মোটা আস্তরণ পড়ল। চিন্তিত চোখ আশেপাশে ঘুরালেন অতি আদরের ছেলেকে দেখার আশায়। অতিপ্রিয় মুখটা না দেখতে পেয়ে বিরক্তি ফুটে ওঠেন শরীরের প্রতিটি শিরায় শিরায়। তার বিরক্তি আরো বাড়িয়ে দিয়ে যাইন গম্ভীর কণ্ঠে সালাম দিয়ে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে যায় বাড়ির বাহিরে। জাইনের তৎপর গতিতে যাওয়া দেখে হেলাল সাহেবের চশমার আড়ালে থাকা চোখগুলো ছোট ছোট হয়ে গেল। ছেলের কাছ থেকে সালাম ছাড়া কোনো প্রকার হাই হ্যালো না পেয়ে একটু অসন্তোষ হলেন। চেহারায় তা স্পষ্ট ভেসে উঠল। পুরুষালী কুঁচকে যাওয়া চামড়া আর একটু কুঁচকে গেল। নাক উপরে তুলে হেলাল সাহেব ভেঙচি কাটলেন জাইনকে।
পেছন থেকে। জোর গলায় স্ত্রীকে ডেকে উঠলেন, লিপি ও লিপি। লিপি বেগম মৃদুস্বরে উত্তর দিলেন, জি আসছি। স্ত্রীর নিকট থেকে উত্তর পেলেও সেটা নিজের পছন্দসই না হওয়ায় রেগে গেলেন হেলাল সাহেব। এই মুহূর্তে তার দ্বারা অপেক্ষা করা সম্ভব না, তাই আবারও চিৎকার করে গর্জে ওঠার মতো লিপি বলে ডেকে উঠলেন। লিপি বেগম তড়িঘড়ি করে বের হয়ে আসলেন কিচেন থেকে। ওড়নার কোণে হাত মুছলেন, কপালের ঘাম ওড়না দিয়ে ঘষে মুছে নিলেন। স্বামীর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপনার? চিৎকার করে এলাকা শোনাচ্ছেন কেন? হেলাল সাহেব খিচে যাওয়া মেজাজে বললেন, বেশ করেছি, চিৎকার করেছি, তোমাকে এই নিয়ে 7 বার ডাকলাম, কেন হানা উত্তর করলে না কেন? লিপি বেগম শুধরে দিয়ে স্বামীকে বললেন, 7 বার নয় 2 বার ডেকেছেন। হেলাল সাহেব তার উত্তর দেওয়ার প্রয়োজন করলেন না। তর্জন গর্জন করে কঠিন আওয়াজে স্ত্রীর নিকট জানতে চাইলেন, আরস কোথায়? লিপি বেগম দ্বিধাদ্বন্দ্বে ভুগলেন। সত্যি তো, আজ সারাদিনে একবারও আরসের দেখা পাননি লিপি বেগম। মৃদু কণ্ঠে অনিশ্চয়তা নিয়ে জানালেন, হয়তো এখনো আশেপাশে আছে। হেলাল সাহেব স্ত্রীকে কিছুক্ষণ রাগী চোখে লক্ষ্য করলেন, দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে জিজ্ঞেস করলেন, হয়তো কি? ছেলের খোঁজ রাখো না, কেমন মা তুমি? লিপি বেগম নিজেও রেগে গেলেন, পাল্টা প্রশ্নের বাণ ছুড়ে মারলেন, আপনি কেন জানেন না আরস কোথায়? আপনি কেমন বাবা? দুজন দুজনের দিকে কিনখত কাল তাকিয়ে থেকে নীরব চোখে শুধু যুদ্ধ চালালেন। লিপি বেগম হেলাল সাহেবকে ড্রয়িং রুমে একা ফেলে রেখে কিচেনে যেতে যেতে মুখ মুচড়ে ভেঙচি কেটে গেলেন। হেলাল সাহেব বিড়বিড়িয়ে আওড়ালো, মহিলার অবস্থা দেখো, স্বামীকে মুখ মুচড়ে কিভাবে যাচ্ছে, বেয়াদব। সন্ধ্যা হয়ে এসেছে, বৃষ্টি শুরু হয়েছে অনেকক্ষণ। নিকষ কালো অন্ধকার ডুবেছে ধরণী। হঠাৎ বৃষ্টির আগমনে একটু বিভ্রান্ত বটে মাহাদি। একটু আগে সে হসপিটাল থেকে ফিরে এসেছে সৈয়দ বাড়ি। ডাক্তার নিশ্চিত করেছে যে আরিশ এখন বিপদের বাইরে। কিন্তু হসপিটাল থেকে আসার পর যা দেখলো তা দেখে সে নিজের বিপদের ভেতর ঢুকে গেছে। এই বাড়ির সব মানুষ কি এরকম অদ্ভুত? মাহাদির মনে প্রশ্ন জাগলো। একজন কাদায় শুয়ে গড়াগড়ি খায় তো অন্যজন দিন দুপুরে ঝগড়া করে। ধূপধাপ পায়ে সিঁড়ি বেয়ে যখন নামছিল তখন এসব চিন্তা করছিল সে। হঠাৎ গলা খাকারি দেওয়ার মতো শব্দে তার ধ্যান ফিরে আসে গভীর চিন্তা থেকে। মাথা তুলে সামনে তাকায়, চোখাচোখি হয় হেলাল সাহেবের সাথে। মৃদু শব্দে সালাম করে। সালামের জবাব হেলাল সাহেব ফিরিয়ে দেন, হাত তুলে ইশারা করেন তার দিকে আসার জন্য। মাহাদির কপালে ভাঁজ ফেলে এগিয়ে যায় হেলাল সাহেবের দিকে। চিন্তার উদ্ভব ঘটে, আকস্মিক হিলাল সাহেব তাকে কেন ডাকছেন। নিজের গম্ভীর মুখখানা আরো একটু গম্ভীর হয়ে ওঠে। চোখে মুখে বিরক্তি এঁটে যায় নিমিষে। একটা কাজে যাবে তার মধ্যেও বাধা। বুড়ো যুগল কিঞ্চিত কুচকে হেলাল সাহেবের সামনে সোফায় বসে। প্রশ্নাতীত গলায় জিজ্ঞেস করে, কোনো প্রয়োজন আঙ্কেল? হেলাল সাহেব নিজের সরু চোখ দিয়ে উপর থেকে নিচ দিকে মাহাদিকে অবলোকন করে, বোঝার চেষ্টা করেন কোনো ঘাপলা আছে কিনা এই ছেলের মধ্যে। বন্ধুর ছেলে হলেই কি বন্ধুর পার পেয়ে যাবে তার সন্দেহের হাত থেকে? উহু, একদমই না। এই হেলাল কারোর সাথে না না ইনসাফি করে না। মাহাতির ভেতরে কোনো ঘাপলা না পেয়ে নড়ে চড়ে বসে আবারও চিন্তা করতে লাগলেন। সকাল পেরিয়ে সন্ধ্যা প্রায়, আরুষের দেখা নেই কেন? আজ একবারের জন্য আরুষকে দেখেননি তিনি। লিপি বেগমকেও এই বিষয়ে জিজ্ঞেস করলেন, তিনি প্রত্যাশা অনুযায়ী কোনো কথার উত্তর দিতে পারেন না। তাই স্ত্রীর উপর সমরূপে বিরক্ত হেলাল সাহেব মাহাদের দিকে চোখ বুলিয়ে নিয়ে তীক্ষ্ণতার সহিত জানতে চাইলেন, তুমি এখানে তাহলে আরস কোথায়? মাহাদির গম্ভীর মুখ আরো একটু গম্ভীর হয়ে ওঠে। আরসের কথা জিজ্ঞেস করায় দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে, ভেতরে ভেতরে মিথ্যা বলার জন্য সবকিছু গুছিয়ে মুখে স্বাভাবিকতা ফিরিয়ে নিয়ে এসে পুরুষালী পুরো ঠোঁট নাড়িয়ে জানায়, জি আরস আমাদের এক বন্ধুর সাথে। হেলাল সাহেব পর মুহূর্তে প্রশ্ন করেন, তাহলে তুমি এখানে কেন? মাহাদির ঠোঁট কামড়ে ধরে অপ্রস্তুত হাসে। বুদ্ধিদীপ্ত পুরুষালী চোখ জোড়া আশেপাশে ঘুরিয়ে বলে ওঠে, জি বাসা থেকে স্ন্যাক্স নিতে এসেছি। হেলাল সাহেব তীক্ষ্ণ চোখ দিয়ে মাহাদির 2 হাত পরিদর্শন করেন, তারপর ভুরু যুগল কঞ্চিত করে জিজ্ঞেস করেন, কোথায় স্ন্যাক্স? তোমার হাত তো খালি। মাহাদি থতমত খেয়ে যায়, ইতস্তত কণ্ঠে বলে ওঠে, জি। হেলাল সাহেব মাহাদিকে শুধরে দিয়ে বলে ওঠেন, জি নয়, আমি জিজ্ঞেস করছি হাত খালি কেন? স্ন্যাক নিতে এসেছো তো? প্রশ্নটা জিজ্ঞেস করে আবারও চোখ সরু করে মাহাদির দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থাকেন হেলাল সাহেব। হেলাল সাহেবের জেরার মুখে পড়ে মাহাদি বোকার মতো হেসে পরিবেশ স্বাভাবিক করতে চায়। ফিকে হয়ে যাওয়া কণ্ঠে বলে, তাই তো তাই তো। মনে মনে মিথ্যা কাহিনী সাজায়। আসল কথা বললে এই বাড়ি আর ওই বাড়িতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এটা মাহাদি নিশ্চিত। তাই বিশ্বযুদ্ধ আটকাতে নিজের মুখ আটকে নেয়। ধীর মনোবল নিয়ে মিথ্যা কথা বলে। আরস গ্রসারি শপে। হেলাল সাহেব শুধালেন, গ্রসারি শপে ওর কি কাজ?
মাহাদি ঝটপট উঠে দাঁড়ায়। হেলাল সাহেবকে আরেকটা প্রশ্নের সুযোগ না দেওয়ার জন্য উল্টো পায়ে মেন দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, আসলে আঙ্কেল আরশও কার্ড নিয়ে নেয়নি, আর আমিও আবার আমাদের ওই বন্ধু কার্ড আনিনি, কিন্তু জিনিস না কিনে কিছু খাবার গ্রসারি শপে দাঁড়িয়ে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। এখন আরশ আর আমাদের ওই বন্ধুকে ওখানে আটকে রেখেছে, আর আমাকে এখানে কার্ড নেওয়ার জন্য পাঠিয়েছে। মাহাদি তাড়াতাড়ি করে এই বিপদের সামনে থেকে পালাতে যাবে, হেলাল সাহেব গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কখন আসবে তোমরা, এটা তো বলে যাও। মাহাদি দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে গলার আওয়াজ বাড়িয়ে বলল, সপ্তাহ 10 দিন পর ফিরে আসবো আমরা। আমরা আমাদের ওই ফ্রেন্ডের বাসায় কয়েকদিন থাকবো, কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা করবে আরো ওখানে। মাহাদি যান গলার কাছে নিয়ে পালিয়ে গেল। নাক কুচকে সৈয়দ বাড়ির ফটক দাঁড়িয়ে ভার্সনা জানালো হেলাল সাহেবকে, একটা মানুষ এত প্রশ্ন করতে পারে কিভাবে, বিরক্তিকর। নুসরাত সন্ধ্যাবেলা পড়ে পড়ে ঘুম দিচ্ছিল, কিন্তু ভয়ঙ্কর রকম এক বাস্তব স্বপ্ন দেখে তার বন্ধ হওয়া চোখগুলো তড়িৎ গতিতে খুলে গেল। চোখ খোলার পর সবকিছু ঝাপসা ঝাপসা মনে করতে লাগলো। আরশকে হয়তো দেখেছে স্বপ্নে, কিন্তু কি বলছিল আরশ? কানের কাছে ফিসফিস করে কিছু একটা তো বলছিল সে, কিন্তু কি সেটা? নুসরাত মনে করতে পারলো না। যে স্বপ্নগুলো বাস্তবিক হয় সেই স্বপ্নগুলো মনে রাখা একটু কষ্টকর হয়। নুসরাত হাল ছেড়ে দিল, চাপ দিতে থাকলো নিজের মস্তিষ্কের প্রতিটি নিউরনে, যাতে আরশের বলা কথাটা তার মনে পড়ে যায়। হঠাৎ আজ সন্ধ্যাবেলায় ঘুমানোর জন্য নুসরাতের শরীরটা একটু অলসতা গেড়ে বসেছে, তাই বিছানায় আবারও হাত পা ছুড়ে শুয়ে পড়ল। ঘুমের ভাব এখনো না কাটায় চোখ বন্ধ করে নিতেই স্বপ্নে দেখা কিছু মনে পড়লো। আরুষের বলা কথাগুলো সাইরেনের মতো কানের কাছে শব্দ হলো। চোখ খিচে নিতেই আবারও আড়ষ্ট বলিষ্ঠ হাত জোড়া তার গলার নিচে ভাসলো, তার গলার কাছে ভাসলো। নিজের উপর বিরক্ত হলো এত বাস্তবিক একটা স্বপ্ন দেখে। সে কি করে ভুলে গেল? নিজেই নিজের চুলগুলো খামচে ধরে বিছানার প্রান্তে ঝুলে রইল। স্বপ্নকে স্বপ্ন ভেবে ভুলে যেতে চাইলো, কিন্তু বারবারই সেটা মাথায় চড়ে বসলো। অধিক চেষ্টার পরেও নিজের মনের ভেতর থেকে স্বপ্নের রেশ কাটাতে পারল না। বিরক্তির ভঙ্গিতে হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে এসির রিমোট হাতে নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল। শরীর ঘেমে গেছে সেটা ঢের ভালো অনুভব করতে পারছে। নিজের ওভারসাইজ হ্যালো কিটির টি শার্ট টেনে পেটের উপর তুলে ফেললো। এর মধ্যে ইসরাত এসে রুমে প্রবেশ করলো। ভুরু কুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? শরীর এমন ঘেমে আছে কেন? নুসরাত মৃদু কণ্ঠে ইসরাতকে বলল, বাস্তবিক স্বপ্ন দেখেছি। ইসরাত এগিয়ে এসে বিছানায় বসতে বসতে জিজ্ঞেস করলো, কি স্বপ্ন দেখেছিস? নুসরাত এক বেশে ভুরু বাঁকিয়ে বিতৃষ্ণা নিয়ে জানায়, একজনকে দেখেছি, মুখ দেখিনি, কিন্তু অনুভব করেছি। ঈশাদ শান্ত থাকায় এবার কিছুটা বিরক্তিকর খুঁজে পাওয়া যায়। হিসিয়ে বলে ওঠে, সেটা তো জানতে চেয়েছি, কাকে অনুভব করেছিস? নুসরাত ভুরুক্ষেপহীন ভাবে শোয়া থেকে উঠে বসতে বসতে নির্লিপ্ত গলায় জবাব দেয়, আরুষ ভাইকে। ঈশাদ কথা বলতে যায়, নুসরাত কেটে দেয়, মৃদু কণ্ঠে বলে ওঠে, অন্য বিষয়ে কথা বলে। ইসরাত আর ঘাটায় না, শান্ত গলায় জিজ্ঞেস করে, ডাক্তার কি বলেছে? কোমরের হাড়ে ফ্র্যাকচার হয়েছে কিনা এক্স রে করে দেখে নিতে। এখন শুধু ব্যথানাশক ওষুধ দিয়েছে। ইসরাত সুতায়, তাহলে কি আগামীকাল তুই যাবি হসপিটালে আবার? নুসরাত উদাসীন কণ্ঠে জানায়, না, 2-3 দিন পর যাব, এর মধ্যে কমে গেলে তো আর যাব না। নুসরাত সে কথা শেষ করে উদ্বিগ্ন কণ্ঠে ইসরাতকে বলে ওঠে, জানিস আজ কি হয়েছে? নুসরাত ইসরাতের কথায় নড়ে চড়ে বসে, চোখে মুখে কৌতূহল নিয়ে নুসরাতের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। নুসরাত উঠে দাঁড়িয়ে নিজের কাবাট খুলে আমূল ডার্ক চকলেট বের করতে করতে বলে, বালের নেতার সাথে দেখা হয়েছে হসপিটালের করিডোরে। বালের নেতা মানে ব্রাহ্মণবাড়িয়ার ওই নেতা? নুসরাত মাথা নাড়ায় উপর নিচ, বিরক্তিতে পূর্ণ কণ্ঠে বলে ওঠে, হু, এত বিরক্তিকর মানুষ কিভাবে হতে পারে, যেখানে দেখে সেখানে এসে গায়ে পড়ে কথা বলতে চলে আসে। তুই নেতা মানুষ, তুই হবি মুডি, না তুই হলি মহিলাদের সাথে কথা বলার জন্য উদগ্রীব। এটা কি ভাবা যায় বসি ভবিষ্যৎ নেতার সাথে? ইসরাত নুসরাতের কথায় সুর মিলিয়ে বলে, না, এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাই, ওই বেটা মাথা মোটাকে। নাহিয়ানের কথা বলতে বলতে নুসরাত মুখের ভাবভঙ্গি বারবার পরিবর্তন করলো। ইসরাত ঠোঁট চেপে হেসে উঠল আকস্মিক ঠাট্টার স্বরে নুসরাতকে অপ্রস্তুত করার জন্য বলে ওঠে, মেবি হি হ্যাজ ফল ইন লাভ উইথ ইউ। ইসরাতের কথায় নুসরাত সামান্য কয়েক সেকেন্ডের জন্য চোখ বড় বড় করে নিল। পর মুহূর্তে দু বোন দুজনের দিকে তাকিয়ে থেকে রুম কাঁপিয়ে হেসে উঠল। নুসরাত নিজের মুখে হাত দিয়ে চেপে ধরে বলে উঠল, ভাই, মানুষ আমার মধ্যে কি দেখে প্রেমে পড়বে, তুই বল।
ইসরাত হাত বাড়িয়ে নুসরাতের খোপা বাঁধা অগুছালো চুলগুলো আরো বেশি অগোছালো করে দিল। মিষ্টি রিনরিনের কণ্ঠে আওড়ালো এই মায়াবী চেহারা দেখে। নুসরাত হেসে উড়িয়ে দিল ইসরাতের কথা, মাছি তাড়ানোর ভঙ্গিতে দুহাত দুপাশে আনলো। রুমের পরিবেশ আরো কিছুক্ষণের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। আর তখনই জাইনের পুরুষালী হাস্কি গলার আওয়াজ দোতলায় ইসরাতের কানে স্পষ্ট ভেসে আসলো। নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে মিচকে শয়তানের মতো হাসলো। ওড়না ছাড়া দৌড় দেয় সিঁড়ির দিকে, জাইন কেন এসেছে তা দেখার জন্য। কিন্তু পর মুহূর্তে ইসরাতকে অবাক করে দিয়ে আবারও ফিরে আসে উল্টো পায়ে হন্তদন্ত হয়ে। আশেপাশে চোখ বুলিয়ে নিজের ওড়না খুঁজে কাঙ্ক্ষিত জিনিস চোখের সামনে কোথাও খুঁজে না পেয়ে এলোমেলো কণ্ঠে গালি দিয়ে ওঠে হ্যাডা। প্রয়োজনের সময় কোনো সাওয়াই হাতের কাছে পাই না। ইসরাতের গায়ে ওড়না দেখার পরপর নুসরাত শিকারের দৃষ্টি সেদিকে চলে যায়। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই ঝড়ের গতিতে এসে উড়ন্ত গতিতে ইসরাতের গায়ের উপর থেকে জর্জেটের ওড়না টেনে নিয়ে আবারও দৌড় দেয় নুসরাত। কাঠের দরজার সাথে পায়ের আঙ্গুল লেগে আঘাত লাগে। একবার নিজের দৌড়ের গতি থামিয়ে পা চেপে ধরে আর্তনাদ করে ওঠে। তারপরে ইসরাতের দৃষ্টিসীমার বাইরে উড়ে চলে যায়। ড্রয়িং রুমে নাসির সাহেবের সাথে বসে আছেন নুসরাত তাড়াহুড়ো করে গিয়ে সোফায় বসতে বসতে জাইনের উদ্দেশ্যে সালাম ঠুকে, সালাম ভাইয়া। জাইন নিজেও গম্ভীর কণ্ঠে নুসরাতের সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম। নুসরাত নাসির সাহেবের পাশে বসে সেন্টার টেবিলে রাখা আঙ্গুরের উপর হামলে পিরিচ থেকে এক মুঠো আঙ্গুর তুলে মুখে একসাথে ঢুকিয়ে জিজ্ঞেস করে, কি মনে করে এখানে ভাইয়া? চলবে ইনশাআল্লাহ।